আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন আকিদ, পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ ২য় বর্ষে। আচ্ছা, আজকে আমরা দেখব বায়োকেমিস্ট্রি ফার্স্ট কার্ডের ফার্স্ট আইটেম, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি। এই ভিডিওগুলো মেইনলি বায়োকেমিস্ট্রি যত ভিডিও আসবে সবগুলো হচ্ছে মেইনলি আমাদের এবিসি বইকে ফোকাসড করে হবে। তো আগে আমি বায়োকেমিস্ট্রি ভিডিও ভিডিও কখনো বানাইনি। পার্সোনালি বায়োকেমিস্ট্রি ফার্স্ট কার্ডটা আমার কাছে খুবই বোরিং লাগতো, কারণ অনেক বেশি সংজ্ঞা, যে অ্যাসিডের সংজ্ঞা, বেদের সংজ্ঞা, সলিউশনের সংজ্ঞা, হেটেরোজেনাস কখন হবে, হোমোজেনাস কখন হবে, মানে বিশাল এক অবস্থা। মাত্র স্টুডেন্টরা ঢুকতেছে মেডিকেলে, এখন এদেরকে যদি বলি ভাই ১০০টা সংখ্যা মুখস্থ করো, জিনিসটা সুন্দর দেখায় না। আর সাবজেক্টটাকেও দোষ দিয়ে লাভ নেই আসলে। ইন্ট্রোডাক্টরি একটা মানে আইটেম যেহেতু শুরু হয়ে যাচ্ছে, বা বায়োকেমিস্ট্রি ইন্ট্রোডাকশন যেহেতু শুরু হতে যাচ্ছে, তো কিছু জিনিস তো মুখস্থ করা লাগবেই। এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ি না যেমন না, আমরা কিন্তু পড়ে আসছি যে এসিড কাকে বলে, বেস কাকে বলে, সলিউশন কাকে বলে। একটু বাংলায় পড়ছি, এখন একটু ইংলিশে কনভার্ট করতে হবে। তো এটাই, আসেন শুরু করি, দেখা যাক কটটু কী করা যায়। আচ্ছা, ফার্স্টে আমাদের ডেফিনেশনের মধ্যে ডেফিনেশনগুলো আমি আলাদা করে, মানে যতটুকু সম্ভব হয় মানে শর্ট করে লিখে দেওয়ার চেষ্টা করছি, যে যাতে এক দেখায় দেখলেই জিনিসগুলো বোঝানো যায়। আচ্ছা, ফার্স্টে আসি আমরা 5টা ডেফিনিশনে। সলিউশন কাকে বলে, এই জিনিসগুলো আমি কিন্তু আমরা পড়ে আসছি। সলিউশন হচ্ছে, আমাদের মনে আছে কিনা আমরা জানি না, ইন্টারে বা এসিতে আমরা জিনিসগুলো দেখে এসেছি, যে একটা যদি আমরা পাত্র নিই, পাত্রের মধ্যে ধরলাম আমরা চিনির শরবত বানাবো, তো চিনি হবে এখানে কি, এখানে হচ্ছে ওই দ্রব্য, এরপরে যে পানিটা দিব এটা হবে দ্রাবক। হুম, দ্রাবণ লিখছি ভাই, দ্রাবক। আর দুইটা মিলে যা হবে এটা হবে আমাদের কি, দ্রবণ। এই দ্রবণটা হচ্ছে আমাদের সলিউশন, এই দ্রাবকটা হচ্ছে আমাদের সলভেন্ট, আর দ্রবটা হচ্ছে আমাদের সলিউট। ঠিক আছে, সলিউট, সলভেন্ট আর হচ্ছে সলিউশন। তো এই জিনিসগুলো এখানে লিখছে। সলিউশন কাকে বলে? ইট ইজ এ হোমোজেনাস মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্স ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি অ্যামং ইচ আদার। মানে দুইটা বা তার বেশি সাবস্টেন্স যখন একসাথে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে, মানে একটা মানে মিক্সচার ফর্ম করে, তখন এটাকে হচ্ছে আমরা সলিউশন বলবো। এবার সলভেন্টটা কি? লার্জার পোর্শন অফ সলিউশন। ঠিক আছে, আর সলিউটটা কি? মাইনর পোর্শন অফ বা লিটল পোর্শন অফ দ্যাট সলিউশন। এবার আসি মিক্সচার। মিক্সচার জিনিসটা কি? আমরা রমজান মাসে তো সবাই ওই বুটমুড়ি খাইছি, যে বুটমুড়ির সাথে কি দেওয়া হয়, এখানে হচ্ছে আমাদের পেঁয়াজু দেওয়া হয়, জিলাপি, এরপরে বেগুনি, আলুর চপ, যা যা আছে দেওয়া হয় একসাথে। তো মিক্সচারটা যদি এমন হয় যে আমরা একটা মিক্সচার বানাইলাম, বানাইয়েরই এই একটা অংশ নিলাম, ধরলাম এখান থেকে একটা অংশ নিলাম, এবার এই অংশ যখন আমরা জুমিং করতেছি তখন দেখছি এখানে সেম পরিমাণ পেঁয়াজু, সেম পরিমাণ জিলাপি, সেম পরিমাণ মুড়ি, সেম পরিমাণ বুট, হ্যাঁ, সেম পরিমাণ আর যা যা আছে সবগুলো দেওয়া আছে। যদি সেম পরিমাণ থাকে, সবগুলোর কম্পোজিশন সেম, তখন বলবো আমরা হোমোজেনাস মিক্সচার। কিন্তু যদি দেখি এই একটা অংশ নিলাম আর এই একটা অংশ নিলাম, এই অংশের মধ্যে জিলাপি বেশি, এই অংশের মধ্যে পেঁয়াজু বেশি, তখন এটা ভাই আর হোমোজেনাস মিক্সচার হবে না, তখন হেটারোজেনাস মিক্সচার হয়ে যাবে। এগুলো সুন্দর করে ইংলিশে লেখা আছে। ইট ইজ এ মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্স শোয়িং অল থ্রু সেম কম্পোজিশন। মানে একটা মিক্সচারের মধ্যে একদম সেম রকম কম্পোজিশন দেখায়। আর হেটেরোজেনাস হচ্ছে ডিফারেন্ট পার্ট অফ, মানে ডিফারেন্ট ধরনের কম্পোজিশনটা দেখায়। এরপর আসি আমরা হোমোজেনাস অর ট্রু অর মলিকুলার সলিউশনে। এটা হচ্ছে মেইনলি আমাদের কোনো একটা মিক্সচারে, ধরলাম এটা একটা মিক্সচারে যদি সলিউট আর সলভেন্টগুলো, একটু যদি সলিউট সলভেন্ট বললাম, এগুলো যদি আমাদের আয়ন্স হিসেবে কাজ থাকে, তখন এটাকে আমরা বলবো হোমোজেনাস বা ট্রু বা মলিকুলার সলিউশন। আর যদি আয়ন্স হিসেবে না থাকে, এটাকে বলে অ্যাগ্রিগেশনস অফ মলিকুলস, মানে কতগুলো মলিকুলস এভাবে অ্যাগ্রিগেট করে থাকে। যদি নর্মাল আয়ন হিসেবে থাকে, যে কোনো ইলেকট্রোলাইট হিসেবে থাকে, ধরলাম ক্লোরিন মাইনাস এন প্লাস এই হিসেবে থাকে, তখন আমরা বলবো ট্রু সলিউশন। যদি আমাদের অ্যাগ্রিগেটস হিসেবে থাকে, মলিকুলস অফ অ্যাগ্রিগেটস অফ মলিকুলস হিসেবে থাকে, তখন বলবো আমরা হেটেরোজেনাস সলিউশন। এখানে আসলে অ্যাগ্রিগেটস অফ মলিকিউলস বলতে মানে কয়েকটা মলিকিউলস একসাথে লেগে থাকাকে বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমরা আমাদের এদিকে। অ্যাটম কাকে বলে, এলিমেন্ট কাকে বলে, এগুলো খুবই বাচ্চাদের পড়াশোনা, এটা আমি ব্যাখ্যা আর করতেছি না। ঠিক আছে? যে অ্যাটম কাকে বলে, যেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনে অংশ নিবে। সাবস্টেন্স কাকে বলে, উম এক ধরনের একটা অ্যাটম দিয়ে যে এই জিনিসটা গঠন হয়, এটাকে এলিমেন্ট বলে। ঠিক আছে? তো এগুলো আর কি। কম্পাউন্ড কাকে বলে, মলিকুল কাকে বলে, একটু দেখে নিয়েন। তেমন কঠিন বিষয় না, আর বোঝানোর মতো কিছু নেই এগুলো। ঠিক আছে? এরপর আসা যাক আমাদের মলিকুলার ওয়েট আর ইকুইভ্যালেন্ট ওয়েট কাকে বলে। মলিকুলার ওয়েট তো কাকে বলে এটা আমরা জানি। এটা হচ্ছে সবগুলো অ্যাটমিক ওয়েট, কোনো অ্যাটমিক ওয়েট যোগ করলে তখন যেটা বের হবে এটাকে আমরা মলিকুলার ওয়েট বলবো। এরপর আরেকটা নতুন জিনিস আসছে এবার, ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে? ইকুইভ্যালেন্ট ওয়েটের সংজ্ঞাটা এখানে দেখিনি, পরে আমরা বিস্তারিত দেখবো, এই কিছুক্ষণ পরে দেখবো। ঠিক আছে? লিখছে এটা কি? ইন্ডিকেশন টু হাউ মেনি পার্টস
বাই ওয়েট দ্যাট সাবস্টেন্স উইল কম্বাইন উইথ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মলিকুলার ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েটটা এভাবে হিসাব করে, ধরলাম আমাদের আছে এখানে হচ্ছে ক্যালসিয়ামের নর্মাল মলিকুলার ওয়েট কত 40, বা মলিকুলার বা অ্যাটমিক ওয়েট যেটাই বলি 40ই তো হবে। এবার ক্যালসিয়ামে যদি বলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত, এবার ক্যালসিয়ামের এখানে ক্যালসিয়াম কয়টা ইলেকট্রন দিতে পারে, 2টা দিতে পারে না, ক্যালসিয়াম 2+ আমরা করছি। তাহলে ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট হবে ক্যালসিয়ামের অ্যাটমিক ওয়েট ভাগ এটা হচ্ছে কয়টা অংশ দিতে পারে, 2টা, তাহলে 20, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার আসা যাক ক্যাটায়ন, এগুলো পারা যাবে, ক্যাটায়ন অ্যানায়ন এগুলো কি ভাই, এগুলো ব্যাখ্যা করতাম নাকি? এরপরে জুইটার আয়ন বা ডাইপোলার আয়ন বা হাইব্রিড আয়ন, ঠিক আছে? এই জিনিসটা কি এর একটু পরে আমরা দেখব, শেষে আর একটু বিস্তারিত দেখবো। যদি এখন আমি বেসিকটা বলে যাই, এখানে হচ্ছে যেই পরিমাণ পজিটিভ চার্জ থাকবে সেই পরিমাণ নেগেটিভ চার্জ থাকবে একটা মানে কিসের মধ্যে, একটা সলিউশনের মধ্যে, যে হ্যাভিং ইকুয়াল দেয়ার আয়োনাইজড বেসিস, ঠিক আছে? প্রথম কথা হলো আয়োনাইজড হবে এবং ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভলি চার্জড অ্যান্ড নেগেটিভলি চার্জ গ্রুপস উইথ নেট চার্জ 0। ওই যে আমরা মনে আছে আমাদের যৌগমূলক তো নর্মালি হয় না, নর্মাল যে কোনো একটা ধরলাম H2O, ঠিক আছে? এটাতে H2O না, নর্মাল আমরা একটু পরে গেলে পড়বো যে দুইটার আয়ন হিসেবে আমরা কি, আমরা যদি আমি দেখাই এখন রাখলাম কইরে, এই তো এই জুইটার আয়ন হিসেবে আমরা যদি ধরলাম আমরা একটা অ্যামাইনো অ্যাসিড নিলাম, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড নিলে জুইটার আয়ন যেই পরিমাণ এখানে আমাদের পজিটিভ অ্যানায়নটা আছে, সরি পজিটিভ নেগেটিভ ক্যাটায়নটা আছে এবং সেই পরিমাণ পজিটিভ ক্যাটায়নটা আছে, মানে সমপরিমাণ নেগেটিভ এবং সমপরিমাণ পজিটিভ আয়নগুলো থাকে, তখন এটাকে আমরা জুইটার আয়ন বলতে পারবো। এবং জুইটার আয়ন কিন্তু মানে কি বলে, মানে নিরপেক্ষ, মানে কোনো এক্সট্রা করে চার্জ নেই। কারণ কি, যে পরিমাণ পজিটিভ আছে সেই পরিমাণ নেগেটিভ চার্জ থাকে, ঠিক আছে? আশা করি বুঝা গেছে এগুলো। আচ্ছা, এরপর আসা যাক ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস এটা কি, তো আমরা জানি যে আমরা একটু আগে সোডিয়াম পটাশিয়াম এগুলো বললাম, এগুলো ইলেকট্রোলাইটস। দে আর দ্য molecules that dissociate in the water into charged particles called ions and capable of carrying electric charge, ঠিক আছে? এরপরে মোল কাকে বলে? ইটস এ গ্রাম molecular weight of a compound or gram atomic weight of an element, ঠিক আছে? এরপর হচ্ছে অসমল কাকে বলে? অসমল জিনিসটা কিন্তু আমরা পড়ছি এবং অসমলের সংজ্ঞাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কেন গুরুত্বপূর্ণ পরে আসা যাক, আগে আসা যাক এটা কেন, কাকে বলে। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স ইন এ গ্রাম, ঠিক আছে? আমাদের নর্মালি যে কোনো একটা সলিউশনে কিছু অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স থাকে, এটা কী করে, এটা হচ্ছে ওয়াটারকে অ্যাট্রাক্ট করে। অসমোটিক মানে হচ্ছে এটা, ঠিক আছে? অসমোসিস পড়ছি না আমরা, অসমোসিস মানে কি, ওই যে অভিস্রবণ বলা হয় আর কি বাংলাতে। তো অসমোসিস থেকে আসছে অসমোটিক, ঠিক আছে? অসমোসিস জিনিসটাতে কি হয়, যে কোনো একটা দ্রবণ, সরি কোনো একটা, মানে কোনো একটা সাবস্টেন্স উচ্চ ঘনমাত্রার স্থানের দিকে যায়। নর্মালি আসার কথা কিসে, উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে, কিন্তু এটা অসমোসিসের ক্ষেত্রে কী হয়, উল্টাটা হয়, নিম্ন ঘনমাত্রার স্থান থেকে উচ্চ ঘনমাত্রার স্থানে যায়। তো সেম এই জিনিসগুলো কী করে, অসমোটিক সাবস্টেন্সগুলো আমাদের ওয়াটারকে অ্যাট্রাক্ট করে সেল থেকে বাইরে নিয়ে আসে, ইসিএফে নিয়ে আসে, ঠিক আছে? আচ্ছা, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স ইন এ গ্রাম হুইচ in 1 liter solution with water exerts 24.4 atmospheric osmotic pressure and depresses the freezing point of water by 1.86 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? ফার্স্ট এখানে কয়েকটা কথা বলাই লাগবে। এটা হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স ইন এ গ্রাম, ঠিক আছে? এরপর হচ্ছে 1 লিটার সলিউশনে থাকে এবং এটা কতটুক প্রেশার দেয়, কতটুক অসমোটিক প্রেশার দেয়, 22.4 অ্যাটমসফিয়ারিক প্রেশার দেয়। এবং আমাদের যে ফ্রিজিং পয়েন্টটা আছে, ফ্রিজিং পয়েন্ট কত, 0 ডিগ্রি সেলসিয়াস, ওইটাকে ডিপ্রেস করে কটুক 1.86 ডিগ্রি সেলসিয়াস। এই কয়েকটা কথা বলতে হবে, 22.4 অ্যাটমসফিয়ারিক প্রেশার, ফ্রিজিং পয়েন্টকে এটা কমায়, এটা অবশ্যই বলতে হবে, ঠিক আছে? এরপরে পার্সেন্টেজ বাই ওয়েট, পার্সেন্টেজ বাই ভলিউম, পার্সেন্টেজ দুইটা আছে আর কি, এদিকে পার্সেন্টেজ বাই ভলিউমে দুইটা থাকে। আচ্ছা, এই জিনিসগুলো কি, গ্রাম অফ সলিউট পার 100 গ্রাম সলিউশন, ঠিক আছে? মানে কি, এখানে উপরে 100 গ্রাম থাকবে, নিচে উপরে গ্রামের কিছু একটা থাকবে, নিচে থাকবে 100 গ্রাম পার 100 গ্রাম সলিউশন। এরপর আমরা যদি দেখি এটা মানে কি, এটা হচ্ছে গ্রাম অফ সলিউট পার 100 ml সলিউশন, মানে কি উপরে গ্রাম থাকলে নিচে থাকবে 100 ml সলিউশন, ঠিক আছে? এরপর পার্সেন্টেজ ভলিউম, উপরেও ml থাকবে, নিচেও 100 ml থাকবে। এরপর আসা যাক মোলারিটি, অসমোলারিটি। মোলারিটি জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোলারিটি অসমোলারিটিগুলো, ঠিক আছে? ইট ইজ দ্য নাম্বার অফ মোল, যদি বলা হয় মোলারিটি, আমি কিন্তু একসাথে লিখেছি জিনিসগুলো, যদি বলা হয় মোলারিটি তখন বলবো ইট ইজ দ্য নাম্বার অফ মোল অফ সলিউট পার লিটার সলিউশন। যদি বলি অসমোলারিটি তখন বলবো কি, ইট ইজ দ্য নাম্বার অফ
অসমোল অফ সলিউট পার লিটার সলিউশন, ঠিক আছে? সেম মোলালিটির ক্ষেত্রেও। আচ্ছা, মোলারিটির ক্ষেত্রে আমরা কি ইউজ করতেছি? পার লিটার সলিউশন। আর মোলালিটির ক্ষেত্রে কি ইউজ করতেছি? পার কেজি সলভেন্ট। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। একটু পরে আমরা দেখব আমাদের একটা কোশ্চেন আসে যে মানে কোনটা বেশি ভালো, যে মোলারিটি ভালো না মোলালিটি ভালো, মানে বা কেন ভালো বা কতটুক ভালো। তো ওই জিনিসটা দেখতে এই যে এই ওয়ার্ডগুলো ইউজ হবে, যে পার লিটার সলিউশন বলছে আর পার কেজি সলভেন্ট বলতেছে। এরপর নর্মালিটিটা কি? ইট ইজ দ্য নাম্বার অফ ইকুইভ্যালেন্ট সলিউট পার সলিউশন। ইকুইভ্যালেন্ট জিনিসটা হচ্ছে ওইটা আর কি, ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্সি কত হবে? যে 2, ঠিক আছে? এরপরে মোলার, এরপর আসা যাক মোলার আর অসমোলার সলিউশনগুলোতে আসা যাক, ঠিক আছে? সলিউশন কি? এখানে হচ্ছে সলিউশন, মোলার সলিউশন কাকে বলবো? সলিউশন কন্টেনিং 1 মোল অর অসমোল অফ সলিউট পার লিটার সলিউশন, ঠিক আছে? ওই নর্মাল সলিউশনের সংজ্ঞায় মোলার আর অসমোলারটা ঢুকাই দিছে, এই জিনিসটাই, ঠিক আছে? এরপর নর্মাল সলিউশন কাকে বলে? সলিউশন কন্টেনিং 1 ইকুইভ্যালেন্ট অফ সলিউট। এবার 1 ইকুইভ্যালেন্ট সলিউট কোনটার আছে? সোডিয়ামের আছে, মানে যাদের যোজনী এক নর্মালি তাদের হচ্ছে এই নর্মাল সলিউশনটা দেখা দেয়। এরপর স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে? সলিউশন অফ এ নোন কনসেন্ট্রেশন, মানে যেটা আমরা জানি, যেটার কনসেন্ট্রেশন আমরা জানি, ওইটাকে বলবো আমরা কি? স্ট্যান্ডার্ড সলিউশন, ঠিক আছে? যদি এতক্ষণ পর্যন্ত যা পড়েছে খুবই বোরিং ছিল, কিন্তু আশা করি বোঝা গিয়েছে। এগুলো হচ্ছে জিজ্ঞেস করে ম্যাডামরা, ভালো জিজ্ঞেস করে। আর শুরুর দিকে তো একটু ইংলিশে বলতে পারলে এগুলো, আমি তো বাংলায় বলছি, বাংলা ইংলিশ মিলে বলছি, কিন্তু আপনাদেরকে ইংলিশেই বলতে হবে, কারণ ইউ ডোন্ট হ্যাভ এনি সে, আপনাদের মেডিকেলে ভর্তি হয়েছে ইংলিশে শিখতে হবে এখন সব, ঠিক আছে? আচ্ছা, এরপর আসা যাক একটু আগে যে বললাম মোলারিটি আর মোলালিটি কোনটা বেটার, এটা আমরা তো বুঝতেছি এটা কোনটা বেটার হবে। এটা তো অবশ্যই আমাদের মোলালিটি বেটার হবে, কারণ কি? এটা হচ্ছে আমরা পার কেজিতে হিসাব করতেছি, পার কেজি সলভেন্ট হিসাব করতেছি, ঠিক আছে? এবার একটু যদি বিস্তারিত ব্যাখ্যা দেখি আমরা, এই তো মোলালিটি ইজ গুড। কেন গুড? ডিউ টু নট এফেক্টেড বাই টেম্পারেচার, যেহেতু ভাই পার কেজি সলভেন্ট, ঠিক আছে? তো পার কেজি সলভেন্ট এটা কেমনি টেম্পারেচার এফেক্ট হবে? যখন বলছি পার এমএল সলিউশন, তো এমএল সলিউশন, তো এটা তো আমাদের যেহেতু একটা সলিউশন, এটা হচ্ছে বাষ্পীভূত হইতে পারে বা ফ্রিজ হইতে পারে, তো তখন তো টেম্পারেচার একটা প্রভাব থাকে। কিন্তু যখন আমরা মোলালিটি বলতেছি তখন কি টেম্পারেচার কোনো প্রভাব থাকে? থাকে না। তাহলে নট এফেক্টেড বাই টেম্পারেচার। এরপরে নট এফেক্টেড বাই ভলিউম সলিউট, খুবই সহজ জিনিস। এরপর আসা যাক 1 মিলিঅসমোল পার লিটার সলিউশন অফ প্লাজমা ইকুয়াল 1.08 মিলিঅসমোল পার কেজি সলভেন্ট। মানে হচ্ছে এটা বেসিক্যালি মোলালিটি আর হচ্ছে মোলারিটির মধ্যে একটা মানে একটা সম্পর্ক আর কি, যে 1 মিলিঅসমোল পার লিটার সলিউশন প্লাজমাতে যেটা, আর 1.08 মিলিঅসমোল পার কেজি সলভেন্ট ওইটা, ঠিক আছে? এটা কীভাবে হয়? কেন? কারণ হচ্ছে প্লাজমার হচ্ছে 93% ওয়াটার। প্লাজমার কয় পার্সেন্ট ওয়াটার? 93% ওয়াটার, ঠিক আছে? আর ইফ অসমোলারিটি অফ সলিউশন ইজ 1, এখানে সরি আইডি লিখছি, ইজ হবে, ইজ 1, ইটস অসমোলারিটি ইজ 1.0। এটা মোটামুটি মনে রাখলো, এটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে বইতে, তেমন কিছু জানা লাগে না। যদি জিজ্ঞেস করা হয় 1 মিলিঅসমোল পার সলিউশন সমান কত মিলিঅসমোল পার কেজি সলভেন্ট হবে, তাহলে 1.08। কেন? কারণ কি? কারণ হচ্ছে প্লাজমার 93% হচ্ছে ওয়াটার, ঠিক আছে? এরপরে ইকুইভ্যালেন্ট ওয়েট রিলেশন, এই জিনিসটা যদি আমরা দেখি, ও একটু আগে যেটা বললাম ক্যালসিয়ামের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কী হবে? কারণ এটার ভ্যালেন্সি বলছি ভাই, ভ্যালেন্সি যেহেতু 2, তাহলে 2 দিয়ে ভাগ করতেছে। আর সোডিয়ামের ক্ষেত্রে তো ভ্যালেন্সি 1 বা যোজনী 1 আমরা জানি, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কত দিয়ে ভাগ করবে? 1 দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এরপরে রিলেশনস বিটুইন মোল অ্যান্ড অসমোল কী কী আছে? সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 1 মোল সমান 2 অসমোল। এই অসমোল জিনিসটা হচ্ছে কতগুলা পার্টে ভাগ হয়ে যায়। ধরলাম সোডিয়াম ক্লোরাইডের অসমোল কতগুলা, মানে অসমোটিক সাবস্টেন্স থাকে? 2টা থাকবে, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে ক্লোরিন। যদি ক্যালসিয়াম ক্লোরাইড বলি আমি, কয়টা থাকবে? 3টা, একটা ক্যালসিয়াম 2টা ক্লোরিন, ঠিক আছে? এটাই বলছে এখানে সোডিয়াম ক্লোরাইডের জন্য 1 মোল হিসেবে 2 অসমোল, কারণ এখানে একটা মোলের মধ্যে 2টা সাবস্টেন্স আছে। আর এখানে একটা মোলের মধ্যে একটা মোলের মধ্যে 3টা সাবস্টেন্স আছে, এই জন্য 1 মোল সমান 3 অসমোল হচ্ছে, আর 1 মোল সমান 2 অসমোল হচ্ছে। আর যেগুলো হচ্ছে কখনো ডিসোসিয়েট হয় না, যেমন আমরা গ্লুকোজ, ইউরিয়া, ঠিক আছে, সিঙ্গেল সোডিয়াম, এরপর সিঙ্গেল ক্লোরিন, এরা হচ্ছে কখনো আমাদের কি মানে ডিসোসিয়েট হয় না। তো তাদের ক্ষেত্রে আমাদের যেটা আমরা মোল বলতেছি, ওইটা হচ্ছে আমাদের কি? অসমোল, ঠিক আছে? এই জিনিসগুলো এগুলো মাথায় রাখেন। এরপর হচ্ছে ইলেকট্রোলাইট প্রোফাইল। নর্মালি এই জিনিসটা আমরা ফিফথ কার্ডে গেলে পড়বো, ফিফথ কার্ড না ফোর্থ কার্ডে গেলে পড়বো ইলেকট্রোলাইট প্রোফাইলের ব্যাপারে, মানে কী কী দেখা হয় একটা রোগীর ইলেকট্রোলাইট প্রোফাইল হিসেবে, কী কী দেখা হয়? সোডিয়াম দেখা হয়, ক্লোরিন দেখা হয়, পটাশিয়াম দেখা হয়, বাইকার্বনেট দেখা হয়। এগুলোর সাথে আপনারা একটু একটা জিনিস এক্সট্রা করে পড়ে রাখেন, যে নর্মাল হচ্ছে ইসিএফ আইসিএফ। আচ্ছা, ইসিএফ আইসিএফ এতক্ষণ কয়েকবার বলছি এই ওয়ার্ডগুলো আমি, এই ওয়ার্ডগুলো আপনারা
ফিজিওলজিতে খুব ভালোভাবে পড়বেন, ফিজিওলজি ফার্স্ট আইটেমে ভালোভাবে পড়বেন। তখন আমি আরেকটু চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়া। আপাতত শুধু মনে রাখেন যে ইসিএফ, আইসিএফ হচ্ছে সেলের ভিতর যেটা থাকে, ইসিএফ হচ্ছে সেলের বাইরে যেটা থাকে, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা বলি এই জিনিসগুলোর মান, যেমন সোডিয়ামে ইসিএফ, সোডিয়াম ইসিএফ এর মধ্যে যদি জিজ্ঞেস করতে পারে যে ইসিএফ এর সোডিয়ামের পরিমাণ বলো, কত বলবেন? 135 থেকে 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, বা হচ্ছে মিলিমোল পার লিটার বলা যায়, ঠিক আছে? তাহলে সোডিয়াম কত? 135 থেকে 145। এবার পটাশিয়ামটা কত? ইসিএফ এর মধ্যে, এগুলো কিন্তু সব ইসিএফ বলতেছি আমি, ইসিএফ এর মধ্যে পটাশিয়াম হচ্ছে আমাদের 3.5 থেকে 5। সবগুলো কিন্তু মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, বা মিলি ইকুইভ্যালেন্ট জায়গায় মিলি মোল পার লিটারও বলা যায়, ঠিক আছে? এরপর পটাশিয়াম, এরপর হচ্ছে আমাদের এই দুইটা হইলে আসলে বাইকার্বনেটটা লাগে। বাইকার্বনেটটা কত? 22 থেকে 28 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, ঠিক আছে? আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ইউজ অফ ইউনিটস অফ মেজারমেন্ট আমাদের কি আছে? ওই এসআই ইউনিট 7টা আছে, ওই 7টার নাম জানতে হবে। এরপরে আমাদের এইটার প্র্যাকটিক্যাল ইউজ জানতে হবে, যে এটা আমরা নর্মালি কিসে ইউজ করতেছি, ঠিক আছে? আম, আচ্ছা, দেখি, তাহলে দেখি আমরা কিসে কিসে ইউজ করতেছি। যে আমাদের ডাব্লিউ/ভি যেটা, সেটা ওয়াইডলি ইউজড হয় নর্মালি হচ্ছে 3টা না, এখানে 3টা করে গেল, তো 3টার মধ্যে ডাব্লিউ/ভি মানে মিডল, এটা সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে? এবার এখানে ওই জিনিসগুলো দেওয়া আছে, কেন ইউজ হয় না ইউজ হয় দেখে নিন একবার, একবার দেখলে আশা করি বুঝবেন। আমার আসলে বলার আর কিছু নেই এখানে। মোলারিটি কেন ভালো মানে ইউজ হয় বেশি, অসমোলারিটি কেন ইউজ হয় বেশি, এগুলো একটু দেখে নিন, ঠিক আছে? এরপর আসেন নর্মাল সলিউশন। নর্মাল সলিউশন এটার কথা হচ্ছে আমরা খুব বেশি পড়বো, মানে ফার্স্ট কার্ডে এই নর্মাল সলিউশন বা সোডিয়াম ক্লোরাইড সলিউশন যেটা, সেটা কথা খুব বেশি পড়বো। তো আসেন দেখে নিই। ফার্স্ট হচ্ছে নর্মাল সলিউশন, এটা কাকে বলা হয়? ইট ইজ দ্য 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইন ওয়াটার, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইডের লবণ পানি যেটা আছে, ওইটা হচ্ছে যখন 0.9% কনসেন্ট্রেশন হবে, ঠিক আছে? তখন এটাকে আমরা বলবো কি? এটা হচ্ছে একটা নর্মাল সলিউশন। এরপর আসা যাক, ইট হ্যাজ অসমোটিক্যালি সেম অ্যাজ প্লাজমা, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদের কি অসমোটিক্যালি 0.9% সোডিয়াম ক্লোরাইড যেটা আছে, এটা হচ্ছে প্লাজমার সাথে, এটার টনিসিটি বা এটার অসমোলারিটি আর প্লাজমার অসমোলারিটি সেম। এবার একটা কথা হচ্ছে ভাই, প্লাজমার অসমোলারিটি কত? প্লাজমার অসমোলারিটি জেনে রাখেন 280 থেকে 310 মিলি অসমোল পার লিটার। এবার একটা কথা হচ্ছে ভাই, আমি রেঞ্জে কেন বলছি মানটা? স্পেসিফিক কোনো মান নাই, ধরলাম 285 বা 290 বা 300, স্পেসিফিক কোনো মান নাই। ভাইয়া এটা সবসময় মাথায় রাখবেন, মেডিকেল সায়েন্সে স্পেসিফিক কোনো রেঞ্জ থাকে না, সরি স্পেসিফিক কোনো মান থাকে না। ধরলাম আমি কখনোই বলতে পারবো না যে 10 হইলে না, কোনো একটা এক্সাম বা কোনো একটা টেস্টের মান 10 হলে নর্মাল, কখনোই বলতে পারবো না। আমরা সবসময় একটা রেঞ্জে বলতে পারবো, যেমন 9 থেকে 11 এই ভিতরে হলে নর্মাল থাকবে। কখনো আমরা বলতে পারবো না 10 মাঝামাঝি আছে, যেমন 10 হলে নর্মাল, এরকম কখনো বলা যাবে না। সেম এটার ক্ষেত্রেও কখনো আমাদের বইতে অনেক ক্ষেত্রে লেখা আছে 300 হচ্ছে আমাদের প্লাজমার অসমোলারিটি, তো আমরা কখনো 300 বলতে পারবো না। এগুলো বললে শুনলে ম্যাডামরা রেগে যায়। কীভাবে বলবো আমরা? 280 থেকে 310 মিলি অসমোল পার লিটার, ঠিক আছে? আচ্ছা, এটা ক্লিনিক্যালি ইউজ করে, কেন কেন ইউজ করে? ভলিউম কারেকশন ইন হাইপোভলিমিক ডিসঅর্ডার্স। হাইপোভলিমিক মানে কি? হাইপোভলিমিক, হাইপো আর হাইপার দুইটা কথার মানে কি? হাইপো মানে হচ্ছে কমে যাচ্ছে, আর হাইপার মানে হচ্ছে বেড়ে যাচ্ছে। হাইপোভলিমিক মানে ভলিউমটা কমে যাচ্ছে। ভলিউম কমে যাচ্ছে মানে কি? ব্লাড ভলিউম কমতেছে, যেমন বডিতে তো সবচেয়ে বেশি ব্লাডই থাকে। ব্লাড ভলিউম কমে যাচ্ছে, যখন ব্লাড ভলিউম কমে যায় তখন হচ্ছে এই নর্মাল সলিউশনের মাধ্যমে ভলিউম কারেকশন করা যায়। আর কিসে করা যায়? স্টমাক ওয়াশ, এর ব্লাডার ওয়াশ, কনজাংটিভাল ওয়াশ, পেরিটোনিয়াল টয়লেটিং, ঠিক আছে? এই জিনিসগুলোতে নর্মালি আমরা দেখছি যখন ওই ইন্টারনাল অর্গানগুলো হচ্ছে ওয়াশ করা হয়, বা ধরা যাক ভিতরে কোনো একটা ইনফ্লামেশন হয়েছে বা কোনো একটা কারণে ভিতরটা হচ্ছে আমাদের পলিউটেড হয়ে গেছে, মানে বডির ইন্টারনাল অর্গানগুলো আর কি। তো তখন হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইড সলিউশন দিয়ে বা নর্মাল 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন বা নর্মাল সলিউশন দিয়ে আমাদের ওয়াশটা করা হয়, ঠিক আছে? এরপর এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেই আমাদের প্রশ্নটা, আচ্ছা আমাদের জানতে হবে সোডিয়াম জিরো, আচ্ছা এখানে হচ্ছে এই জিনিসটা আছে যে প্লাজমা স্পন্ডিলিয়াস কত? 280 থেকে 310, ঠিক আছে? এটা একটু ভালো করে মনে রাখতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত এই জিনিসটা ভুলা যাবে না, ঠিক আছে? এরপরে আচ্ছা, একটু আমরা তো বললাম যে প্লাজমা অসমোলারিটি আর সোডিয়াম 0.9% সোডিয়াম ক্লোরাইডের অসমোলারিটি সেম। এখন কীভাবে সেম, এটা একটা আমাদের ম্যাথ আসে দেখাইতে বলে, এটা হচ্ছে ফার্স্ট কার্ডে আমাদের রিটেন কোশ্চেনে আসছিল, ঠিক আছে? তো খুব অহরহই এটা রিটেন কোশ্চেন আসে, হয় কার্ডে আসে না টার্মে আসে, ঠিক আছে? তো দেখা যাক অসমোলারিটি অফ 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন, এটা আমরা বের করবো এখন। আচ্ছা,
ফার্স্টে দেখা যাক 0.9% NaCl সলিউশন মানে কি? 0.9% NaCl সলিউশন মানে হচ্ছে 100 ml পানিতে 0.9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। ঠিক আছে? তো 100 ml যেহেতু 0.9 গ্রাম আছে, তাহলে এটা যদি আমরা 100 ml যাকে লিটার হিসাব করি, তখন 9 গ্রাম হয়ে যাবে না? বেসিক কোয়েশ্চেন ভাই। এই 100টার আমরা যদি 10 দিয়ে গুণ দিই, আর এটার যদি আমরা 10 দিয়ে গুণ দিই, তো সেম কথাই। তখন এটা 9 গ্রাম হয়ে যাবে আর এটা লিটার হয়ে যাবে। বুঝে গেছে? তাহলে 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন সমান কি? 0.9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ডিভাইডেড বাই 100 ml অথবা 9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পার লিটার। এরপরে যদি আমরা দেখি, এবার দেখুন আমরা আরও কিছু জানি, যেমন সোডিয়াম ক্লোরাইডে আমরা ভরটা জানি কত। এটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের কত? 58.5। ঠিক আছে? 58.5 বা ভর না, ওইটা মলিকুলার ওয়েট আর কি। এখন যদি বাংলা টার্ম ইউজ করে তাহলে খারাপ দেখায়। আচ্ছা, এই তো মলিকুলার ওয়েট অফ সোডিয়াম ক্লোরাইড ইজ 58.5 গ্রাম। ঠিক আছে? এরপর আসা যাক হচ্ছে আমাদের এখানে একটু ফার্দার ক্যালকুলেশন কীভাবে করবো? এবার 58.5 গ্রাম 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সমান 1 মোল, এটাকে বের করলাম। তাহলে এখানে কয় মোল আছে? আমাদের যেহেতু 58.5 গ্রাম সমান এখানে হচ্ছে 1 মোল। এবার আমাদের দেখতে হবে 9 গ্রামের ক্ষেত্রে কয় মোল হয়। তো এটা আমরা নর্মালি কোয়েশ্চেনটা করবো, কীরকম আসবে? 9/58 মোল NaCl পার লিটার। ঠিক আছে? এই তো 0.153। এবার একটু আগে আমরা বলছি সোডিয়াম ক্লোরাইডের অসমোলারিটি আমরা বলছি, বা অসমোটিক্যালি কয়টা সাবস্টেন্সে ভাগ হইতে পারে? 2টা, একটা সোডিয়াম একটা ক্লোরিন। ঠিক আছে? তো ওই হিসেবে আমাদের এখানে এভাবে বলতে পারি না যে অসমোলারিটি অফ সোডিয়াম ক্লোরাইড ইজ 2, বলতে দিতে পারি, কারণ 2টা সাবস্টেন্সে ভাগ হচ্ছে। এবার 0.153 মোল সোডিয়াম ক্লোরাইড পার লিটার, মানে এটা যেটা পাইছি আমরা, এটা সমান কি হবে? এটা মোলকে যদি আমরা অসমল নিয়ে যেতে তাহলে কী করতে হবে? এখন 2 দিয়ে গুণ করতে হবে না? এটা কিন্তু আমরা পড়ে আসছি একটু আগে। তাহলে কী করবো? 0.153 ইন্টু 2 কত হবে? 0.153কে 2 দিয়ে গুণ করলে কত হবে? আমাদের আসে হচ্ছে 0.306। ঠিক আছে? কী আসতেছে? অসমল, মোল মোল ছিল না, মোল জায়গায় আমরা অসমল করছি, অসমল পার লিটার। এবার এটা হচ্ছে কি, সে শুধুমাত্র অসমল আছে। এবার যদি আমরা মিলি অসমল দিচ্ছি, মানে কি 0.306 অসমল আছে এটা। এবার এটা যদি আমরা মিলি অসমলে নিচে, তখন কি হবে? 0.306কে আমরা কত দ্বিগুণ করবো? 1000 দ্বিগুণ করবো, তখনই তো মিলি অসমল আসবে নাকি? তাহলে কত আসে? 306 মিলি অসমল সোডিয়াম ক্লোরাইড পার লিটার। আমরা কিন্তু এই যে দেখেন, আমরা কিন্তু প্লাজমার যে অসমোটিক প্রেশারটা আছে বা অসমোলারিটি আছে, ওটা কিন্তু আমরা মিলি অসমল বা লিটার হিসেব করছিলাম। ঠিক আছে? এই আমাদের এই কী বলে, এটার প্রতীক বলে না, মানে সরি, এটার ইংলিশ আমি ভুলে গেছি। প্রতীক বলে মনে হয়, প্রতীকের ইংলিশ কি? আচ্ছা, ইউনিট, সরি, ইউনিট। ভাই এসব জিনিস ভুলে গেলে খুবই পেন লাগে। যে ইউনিট, তাহলে ইউনিটটা ভালো করে মাথায় রাখতে হবে। কোন ইউনিট? ওটা হচ্ছে মিলি অসমল পার লিটার। তাহলে আমরাও মিলি অসমল পার লিটার বের করলাম। ঠিক আছে? দেখি আমরা, এই তো ফার্স্ট হচ্ছে আমরা 2 দিয়ে গুণ দিয়ে মোল থেকে অসমলে নিলাম। এবার অসমলটাকে কী করছি আমরা? অসমলটাকে হচ্ছে আমরা মিলি অসমলে নিছি। ঠিক আছে? তখন এটা আসছে, যেহেতু এটা 280 থেকে 310-এর রেঞ্জের মধ্যে পড়তেছে, তাহলে এটা অবশ্যই আমাদের কি একটা, কি বলা যায়, 0.9% সোডিয়াম ক্লোরাইড একটা কি মানে এটার অসমোলারিটি আর হচ্ছে প্লাজমা অসমোলারিটিটা সেম। ঠিক আছে? এর আরেকটা কথা আছে, আমাদের বইতে কিন্তু মনে হয় 280 থেকে 300 দেওয়া আছে প্লাজমা অসমোলারিটি। জিনিসটা একটু ভুল। ঠিক আছে? এটা একটু ভুল, এটা একটু কারেক্ট করে নেবেন। 300 হবে না, 310 হবে। আচ্ছা, সেম তাহলে যদি আমরা অন্য কোনো একটা মৌলের ক্ষেত্রে বের করি, ধরলাম আমরা ডেক্সট্রোজিন অ্যাকোয়া বের করি, বা ঠিক আছে 5% ডেক্সট্রোজিন অ্যাকোয়া, এটা হচ্ছে একটা সলিউশনের মধ্যে পড়ে আর কি, অথবা 3% ইউরিয়া সলিউশন, যেগুলো যে কোনো একটা বের করতে হয়। সোডিয়াম ক্লোরাইড 0.9% সোডিয়াম ক্লোরাইড দেয়, বা 5% ডেক্সট্রোজিন অ্যাকোয়া দেয়। ঠিক আছে? অথবা দেয় 3% ইউরিয়া সলিউশন। এগুলো দিলে কী হয়ে করবে? একদম প্রসেস ভাই একদম হুবহু সেম। ঠিক আছে? কী করতে হচ্ছে, যখন বলবে আমাদের ডেক্সট্রোজ মানে কি, অবশ্যই গ্লুকোজ ভাই। তাহলে 5% মানে কি 5 গ্রাম গ্লুকোজ ইন 100 গ্রাম। ঠিক আছে? তাহলে 5কে আমরা কী করবো? এই গ্রামটাকে ফার্স্ট হচ্ছে লিটারে নিয়ে যাবো। লিটার নিলে এটা তো লিটারে চলে গেলো, এবং 5 গ্রামটা কত হবে? 50 গ্রাম হয়ে যাবে। সেম এখানে ইউরিয়া নিলে 3% ইউরিয়া বললে 3 গ্রাম ইউরিয়া হচ্ছে, এটা হয়ে যাবে। এরপরে মলিকুলার ওয়েট অফ গ্লুকোজ আমরা জানি হচ্ছে 180, আর ইউরিয়াটা আমরা জেনে নিই এটা হচ্ছে 60। এরপর সেম সিস্টেমে এতক্ষণ যেভাবে যা করছি কী করবো আমরা? যদি আমি 5% দিয়ে ডেক্সট্রোজিন অ্যাকোয়াটা বলে দিই, তাহলে এটা কীভাবে করবো? এর হচ্ছে ফার্স্টে আমরা লিখবো হচ্ছে যে 50 গ্রাম
গ্লুকোজ ইকুয়াল 1 মোল, ঠিক আছে? সরি 180 গ্রাম গ্লুকোজ ইকুয়াল 1 মোল, তাহলে 50 গ্রাম সমান কত হবে? 50/180 এত মোল, ঠিক আছে? তো যেটা আনসার আসবে ওইটাকে আমরা কী করব? আনসার আসবে মেবি 0.278, ঠিক আছে? 0.278 আসবে, ঠিক আছে? 0.278 মোল। এবার এখানে হচ্ছে গ্লুকোজ হচ্ছে আমাদের কি আনডিসোসিয়েটেড সাবস্টেন্স, এটা কিন্তু আমরা পড়ছি, কখনো ডিসোসিয়েট হয় না। তাহলে এটা যত মোল হবে, এটা অসমোলারিটিও সেম হবে, OSM। এবার অসমোলকে মিলি অসমোল প্রকাশ করলে কী হবে? 278 মিলি অসমোল, ঠিক আছে? এই আনসারটা এখানে দেওয়া করে। ইউরিয়ার ক্ষেত্রেও সেম প্রসেস ভাই, এতক্ষণ যা করেছে সবগুলো হচ্ছে সেম প্রসেস। যেখান থেকে যে কোনো একটা আমাদের দেয়, পারতে হবে এগুলো আমাদের। এরপরে কিছু মলিকুলার ওয়েট যেটা জানা লাগে, এই তো ফসফেটে 30, ইউরিয়া 60, ল্যাকটিক অ্যাসিড 90, কোলেস্টেরল 390, ক্রিয়েটিন হচ্ছে 113। এরপরে অসমোলারিটি হচ্ছে টনিসিটি, এটা একটু আমাদের দেখতে হবে। এইবার অসমোলারিটি কি, টনিসিটি কি? আচ্ছা, অসমোলারিটি হচ্ছে আমাদের যদি আমি বলি, আমাদের যে টোটাল অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউটস আছে, ঠিক আছে? আমরা এই জিনিসটা পড়ছি না যে পারমিয়েবল এবং নন পারমিয়েবল সলিউশন, মানে পারমিয়েবল বললাম একটা বলছি আমরা পারমিয়েবল সলিউট। পারমিয়েবল মানে কি? ওই অর্ধবেদ্য পর্দা যেটা আছে, মানে কি বলে যে, হ্যাঁ মানে পর্দা যেটা আমরা পড়ছি না, এটা আমরা তো ইয়ার ক্ষেত্রে পড়ছিলাম যে অভিশ্রবণের ক্ষেত্রে পড়ছিলাম যে অর্ধবেদ্য পর্দাটা ভেদ করতে পারে। মানে অর্ধবেদ্য পর্দা মানে কি? কিছু জিনিস যাইতে পারবে, কিছু জিনিস যাইতে পারবে না। স্পেসিফিক জিনিস যাইতে পারবে, আর কিছু জিনিস যাইতে পারবে না। যেমন হচ্ছে আমাদের কি সলিউটটা যাইতে সলিউটটা যাইতে পারবে, কিন্তু সলভেন্টটা যাইতে পারবে, মানে কি দ্রাবকটা যাইতে পারবে, কিন্তু দ্রব্যটা যাইতে পারবে না, ঠিক আছে? তো ওইটার ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে একটা কথা আসে যে পারমিয়েবল অ্যান্ড নন পারমিয়েবল মেমব্রেন, ঠিক আছে? আচ্ছা, অসমোলারিটির ক্ষেত্রে আমাদের যে অ্যাক্টিভ অসমোটিক্যালি সলিউট অ্যাক্টিভ অসমোটিক্যাল সলিউটস যেগুলো আছে, ওগুলো হচ্ছে আমাদের পারমিয়েবল এবং নন পারমিয়েবল সব ধরনের আমাদের যেই মেমব্রেন আছে সবগুলো হচ্ছে ভেদ করে চলে যেতে পারে, কিন্তু টনিসিটির ক্ষেত্রে শুধুমাত্র নন পারমিয়েবল সলিউটগুলো যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি দেখাই দিই। এই তো অসমোলারিটি ইজ এ টোটাল কনসেন্ট্রেশন অফ অসমোটিক্যালি দেখেন, শুধু এটা হচ্ছে বোথ পারমিয়েবল এবং নন পারমিয়েবল সলিউটের জন্য, মানে আমাদের এই নিয়মটা হয় যে অসমোলারিটির ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, সো অসমোলারিটি ইজ ডিটারমাইন্ড টোটাল সলিউট কনসেন্ট্রেশন ইন এ ফ্লুইড কম্পার্টমেন্ট। এবার যদি আমরা টনিসিটির ক্ষেত্রে বলি, টনিসিটির ক্ষেত্রে শুধুমাত্র কী প্রয়োজন? অনলি নন পারমিয়েবল অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউটস, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই জিনিসগুলো আসলে ঘুরে পেঁচে এগুলোই বলছে। আলটিমেটলি টনিসিটি ডিটারমাইন্স দ্য ট্রান্সমেমব্রেন সলিউট কনসেন্ট্রেশন ডিফারেন্স অ্যান্ড ট্রান্সমেমব্রেন অসমোটিক প্রেশার গ্রেডিয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি কথা হইলো এটা যে আমরা অসমোলারিটির ক্ষেত্রে কী হিসাব করব? আমাদের বোথ পারমিয়েবল নন পারমিয়েবল সলিউটের কথা হিসাব করব, কিন্তু আমরা টনিসিটির ক্ষেত্রে শুধুমাত্র নন পারমিয়েবল অ্যাক্টিভ সলিউটসগুলোর কথা হিসাব করব, ঠিক আছে? এরপর আসছে এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কী? টনিসিটি কোনো একটা টনিক সলিউশনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কী? ফার্স্ট হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ টনিসিটি অফ সলিউশন, ঠিক আছে? কী পাবো? ইন্টারভেনাস ইনফিউশন অফ হাইপোটনিক ফ্লুইড টু রিডিউস প্লাজমা টনিসিটি লিঙ্ক টু, মানে কি বলছে হাইপোটনিক ফ্লুইড? হাইপোটনিক মানে কি? মানে এটা টনিসিটি হচ্ছে আমাদের প্লাজমা থেকে কম, হাইপো মানে তো কমই। প্লাজমা থেকে কম হলে কী হবে? একটা কথা চিন্তা করি না, আমাদের যতগুলা মানে আমাদের বডি কম্পার্টমেন্ট যদি আমরা ইসিএফ আর আইসি হিসেব করি, আইসিএফ আর ইসিএফ, ঠিক আছে? এখানের ক্ষেত্রে যখন হচ্ছে আমাদের হাইপোটনিক ফ্লুইড আমরা পুশ করব, কি বলছে এখানে? ইন্ট্রাভেনাস ইনফিউশন অফ হাইপোটনিক ফ্লুইড, মানে কি করতেছি? বাইরে থেকে আমরা কোনো একটা হাইপোটনিক ফ্লুইড দিচ্ছি। হাইপোটনিক ফ্লুইড দেওয়া মানে কি? আমরা সার্কুলেশনে দিচ্ছি অবশ্যই, মানে ব্লাডের মধ্যে দিচ্ছি। ব্লাড কোথায় থাকে? ইসিএফে থাকে না? আর ভিতরে তো দিকে সেল থাকে, সেল বা আইসিএফ বলতে পারি আমরা এটা, ঠিক আছে? তো যখনই আমরা এই জিনিসটা করব, তখন হচ্ছে কি ব্লাডের অসমোলারিটিটা কমে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা হাইপোটনিক ফ্লুইড দিচ্ছি, মানে কি প্লাজমা থেকে কম অসমোলারিটির একটা ফ্লুইড আমরা ইসিএফে দিচ্ছি। তখন কি হচ্ছে? তখন হচ্ছে আমাদের এই টনিসিটি কমে যাচ্ছে না ইসিএফের বা প্লাজমার, ইসিএফ যে কথা প্লাজমা এগিয়ে কথা অলমোস্ট, ঠিক আছে? তো এটার অসমোলারিটি কমে যাচ্ছে না, তো কমে গেলে কি হবে? তখন হচ্ছে সেলের মধ্যে যে আমাদের ইলেকট্রোলাইটগুলো আছে বা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সগুলো আছে, ওই সাবস্টেন্সগুলো হচ্ছে আমরা একটু আগে বলছি বা এটা আমরা জানি যে যেদিকে হচ্ছে কনসেন্ট্রেশন বেশি, পানি হচ্ছে ওই দিকে যাবে।
এখানে হচ্ছে প্রথম কথা হলো আমরা হাইপোটোনিক ফ্লুইড দিয়ে দিছি, হাইপোটোনিক ফ্লুইড দিয়েও দাও, ইসিএফ হাইপোটোনিক ফ্লুইড দিয়েও দাও, মানে কি ইসিএফ এর অসমোলারিটি কমে যাওয়া, ইসিএফ এর অসমোলারিটি কমে যাওয়া মানে কি, তো অবশ্যই আমরা আইসিএফ এর অসমোলারিটি বেড়ে যাবে। আইসিএফ এর অসমোলারিটি যখন বেড়ে যাবে তখন পানি তো ইসিএফ থেকে আইসিএফে প্রবেশ করবে, তাহলে তখন আমরা কী বলতে পারি, সেলে পানি বেশি চলে আসবে না, তখন সেলুলার ওভারহাইড্রেশন হবে না, এই তো সেলুলার ওভারহাইড্রেশন হয়। এবার সেলুলার ওভারহাইড্রেশন হইলে সেলগুলো ফুলে যাবে, অবশ্যই ফুলে গেলে এটা জিনিসটা আমরা কী বলি, ইডিয়ামা বলি না, এটা হবে সেরেব্রাল ইডিয়ামা, মানে ব্রেনের ক্ষেত্রে আমাদের সেরেব্রাল ইডিয়ামা হবে, আর নর্মালি কী হচ্ছে সেলুলার ওভারহাইড্রেশনটা হচ্ছে। এবং যদি আমরা উল্টা করি, ইন্টারভেনাস ইনফিউশন অফ হাইপারটোনিক ফ্লুইড দিই, হাইপারটোনিক ফ্লুইড দিচ্ছি মানে কি, তখন হচ্ছে ইসিএফ এর টনিসিটিটা বেড়ে যায়, ইসিএফ এর টনিসিটি বেড়ে গেলে কী হবে, তখন আইসিএফ থেকে ওয়াটারগুলো ইসিএফে চলে আসবে, তখন কী হবে, সেলুলার ডিহাইড্রেশন হবে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের সেরেব্রাল ডিহাইড্রেশন হবে, এবং আলটিমেটলি যেটাই দিই হাইপোটোনিক ফ্লুইড এক্সট্রা বা আমরা হাইপোটোনিক ফ্লুইড যেটাই দিই আমাদের আলটিমেটলি কোমা দেখা দিবে, ঠিক আছে, এই তো কোমা। এরপর ইন্টারভেনাস ইনফিউশন অফ লাস্টের কী লিখছে, যখন হচ্ছে আমরা নর্মাল দিব, নর্মাল আইসোটোনিক ফ্লুইড দিব, তখন কোনো সমস্যা হবে না আইসিএফ এসিএফ, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝাতে পারছি। আচ্ছা, এরপর আসা যাক আইসোটোনিক টনিক সলিউশন কী কী ধরনের হতে পারে। টনিক সলিউশন 3 ধরনের হতে পারে, হাইপোটোনিক, হাইপারটোনিক, আর হচ্ছে আমাদের হাইপোটোনিক, হাইপারটোনিক আর হচ্ছে আইসোটোনিক, ঠিক আছে। এটা কখন হয়, হাইপোটোনিক কাকে বলবো, যার কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের প্লাজমা অসমোলারিটির থেকে বেশি, ঠিক আছে। কম হাইপোটোনিক, এটা কীভাবে প্রকাশ করে যে 0.45% সোডিয়াম ক্লোরাইড সলিউশন, যার টনিসিটি হচ্ছে প্লাজমার সমান তাকে বলা হচ্ছে আইসোটোনিক সলিউশন বলা হচ্ছে, আর যার টনিসিটি প্লাজমা থেকে বেশি তাকে বলা হচ্ছে হাইপারটোনিক সলিউশন, 3% সোডিয়াম ক্লোরাইড সলিউশন। আচ্ছা, উদাহরণস্বরূপ দেওয়া আছে, এগুলো দেখে নিই একটু। এবার আইসোটোনিক, হাইপোটোনিক আর হাইপারটোনিক হলে সমস্যা কী হবে, আমরা একটু আগে দেখছি, যখন আইসোটোনিক হবে তখন সেল ভলিউম নর্মাল থাকবে, যখনই হাইপোটোনিক হবে, হাইপোটোনিক হলে একটু আগে আমরা দেখে আসছি না, হাইপোটোনিক হলে কী হয়, সেলের ভিতর পানি প্রবেশ করতেছে, সেলের ভিতর পানি প্রবেশ করতেছে মানে কি, সেলুলার ওভারহাইড্রেশন, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, ভলিউম ইনক্রিজ হচ্ছে না, ভলিউম ইনক্রিজ হচ্ছে, এটা আমাদেরকে এইভাবে বলা হয়, একটা আরবিসি যদি আমরা হাইপোটোনিক, হাইপারটোনিক আর আইসোটোনিক সলিউশন রাখি, তখন ওই আরবিসিটার অবস্থা কী হবে, যখন আইসোটোনিকে রাখি তখন কোনো চেঞ্জ হবে না, যখন আমরা হাইপোটোনিকে রাখবো তখন আরবিসির ভলিউমটা বাড়বে, ফুলে যাবে, ইডেমা হওয়ার চান্স থাকে, ঠিক আছে। আর যখন হচ্ছে আমরা যখন কী করবো, হাইপারটোনিকে দিব, হাইপারটোনিক কী হবে, টনিসিটিটা কম, যেহেতু কম এই জন্য ভলিউম ডিক্রিজ, কেন ডিক্রিজ, কারণ হচ্ছে তখন সেল থেকে ওয়াটারগুলা আমাদের কোথায় চলে আসে, ইসিএফে আবার ব্যাক চলে আসে। তো আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি। আচ্ছা, এরপর ল অফ মাস সেকশন, এখানে হচ্ছে এখানে অনেকগুলো ল আছে, ল অফ মাস সেকশন আছে, এরপর হচ্ছে বিয়ার-ল্যাম্বার্টস ল আছে, আরও বিয়ার-ল্যাম্বার্টস ল, মানে অনেকগুলো ল আছে এখানে, ঠিক আছে। এরপরে হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশনগুলো আছে, এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশন, আর বাকিগুলো তেমন লাগে না, তাও যেহেতু জানার সুবিধাতে জানাই দিচ্ছি আর কি। ফার্স্ট যদি আমরা ল অফ মাস সেকশনটা দেখি, ল অফ মাস সেকশনটা কি, এটা হচ্ছে আমাদের রেট অফ এনি কেমিক্যাল রিয়াকশন এট এনি ইনস্ট্যান্ট এট এ গিভেন টেম্পারেচার। আমি দেখাই তখন আরও ভালো বুঝবেন। আচ্ছা, ধরলাম আমরা এ আর বি থেকে সি আর ডি উৎপন্ন করতেছি, মানে এগুলো হচ্ছে আমাদের কি, মানে সাবস্ট্রেট, আর এগুলো হচ্ছে প্রোডাক্ট। তো যখন আমরা এই সাবস্ট্রেটগুলো থেকে এই প্রোডাক্টগুলো মানে করবো, তখন হচ্ছে একটা সম্মুখবর্তী মানে যেটা ফরওয়ার্ড রিয়াকশন হবে, আরেকটা হচ্ছে কি রিভার্স রিয়াকশন হবে। তো ফরওয়ার্ড রিয়াকশনের রেটটাকে আমরা V1 দিয়ে প্রকাশ করতেছি, আর রিভার্সটাকে হচ্ছে V2 দিয়ে প্রকাশ করতেছি। তো ল অফ মাস সেকশন অনুযায়ী আমাদের V1 এটা হচ্ছে প্রপোর্শনেট টু আমাদের যেই সাবস্ট্রেটগুলো আছে, ঠিক আছে, সাবস্ট্রেটগুলো কনসেন্ট্রেশনের সমান। আর V2 হচ্ছে এখানে কি, V2 তো এটা রিভার্স, তাহলে V2 হবে কি, V2 হবে এখানে আমাদের প্রোডাক্টগুলোর কনসেন্ট্রেশনের মানে গুণফলের সমান, ঠিক আছে, এই জিনিসটা। এবার এখান থেকে ফার্দার কী করে যে, যখন হচ্ছে দুই জিনিস ইকুইলিব্রিয়ামে আসবে, মানে সাম্য অবস্থা আসবে, তাহলে দুইটা রেট সমান হবে, মানে সম্মুখবর্তী বিক্রিয়ার রেট আর পশ্চাৎমুখী দুইটা তো সমান হবে, তখন দুইটা সমান হলে কী হবে, এখানে একটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট পাওয়া যাবে, ঠিক আছে, যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করতেছি। এই জিনিসটা আসলে তেমন ইম্পর্টেন্ট না, জিজ্ঞেস করে না তেমন, কিন্তু এটার ইম্পর্টেন্স জিজ্ঞেস করতে পারে যে ল অফ মাস সেকশনের ইম্পর্টেন্সটা কী। তো এখানে বলা আছে, এটা এক্সপ্লেন্স দ্য বেসিস অফ বায়োকেমিক্যাল রিয়েকশন অ্যান্ড প্রেডিক্টস দ্য রিয়েকশন রেট। এরপর আর কি করে এটা, ইট ইজ অ্যাপ্লাইড টু মেক আউট দ্য পিএইচ, ওয়াটারের পিএইচটা বের করা যায়। এরপর হচ্ছে আর কি করা যায়, ইট এক্সপ্লেন্স দ্য সলিবিলিটি প্রোডাক্ট অফ স্প্যারিংলি সলিউবল ইন, মানে আংশিক সলিউবল সল্ট যেগুলো আছে ওইটার হচ্ছে সলিবিলিটিটা বের করা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে হেন্ডারসন ইকুয়েশন জিনিসটা কি, এটা হচ্ছে এত বিস্তারিত আসলে জানা লাগে না, যে হেন্ডারসন আর হেসেলবার্গ আলাদা আলাদা করে ইকুয়েশন আছে, জিনিসগুলো কী এবং কী, এগুলো হচ্ছে
চাইলে জানতে পারেন আর কি, কিন্তু আমার মনে হচ্ছে তেমন আসে না। হেন্ডারসন ইকুয়েশন আলাদা করে জিজ্ঞেস করেন, শুধুমাত্র ইম্পর্টেন্সটা জিজ্ঞেস করতে পারে। তো ইম্পর্টেন্স কী কী আছে? অ্যাসেসমেন্ট অফ ইন্টারনাল কনসিস্টেন্সি অফ, মানে যে আমাদের পিএইচ, পিসিও2 এবং বাইকার্বনেট আছে, এগুলোর হচ্ছে অ্যাসেসমেন্ট, মানে এগুলোর কী অবস্থা, যে এগুলো কি পিএইচ কি নর্মাল আছে নাকি ফ্লাকচুয়েট করতেছে, পিসিও2 কি নর্মাল আছে নাকি কী ধরনের হচ্ছে। তো এটা হচ্ছে হেন্ডারসন ইকুয়েশন দিয়ে অ্যাসেসমেন্ট করা যায়। এরপর হচ্ছে ক্যালকুলেশন অফ প্লাজমা বাইকার্বনেট। প্লাজমা বাইকার্বনেটটা ক্যালকুলেট করা যায় কী থেকে? আমাদের হচ্ছে এস প্লাস কনসেন্ট্রেশন আর হচ্ছে পিসিও2 থেকে। ঠিক আছে, এরপর হেন্ডারসন হেজেলবার্গ ইকুয়েশনটা কি? এই জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে করতে পারে। আচ্ছা, ইট ইজ দ্য ইকুয়েশন দ্যাট এক্সপ্লেন্স কোয়ান্টিটিভ রিলেশনশিপ বিটুইন পিএইচ আর হচ্ছে উইক অ্যাসিড অ্যান্ড ইটস ডিসোসিয়েট কনস্ট্যান্টস। যদি আমরা দেখি এটা, তাহলে যদি আমরা একটা উইক অ্যাসিড নিই, তাহলে উইক অ্যাসিডটা কীভাবে হবে? এইচ প্লাস আর হচ্ছে এটার কনজুগেট বেসে থাকবে। এবার এটার কনজুগেট বেস কিন্তু উইক অ্যাসিডের কনজুগেট বেস কিন্তু আমাদের কী হবে? স্ট্রং হবে আবার। তো একটু আগে যে ল অফ মাস সেকশন পড়ে আসলাম, এখানে যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আছে ওইটা সমান কী হবে? এই আমাদের প্রোডাক্টের গুণফল, প্রোডাক্টের কনসেন্ট্রেশনের গুণফল বাই আমাদের কি সাবস্ট্রেট। তো এই জিনিসটাই লিখছে এখানে, প্রোডাক্টের, এগুলো হচ্ছে প্রোডাক্ট, তো এগুলো হচ্ছে সাবস্ট্রেট। তো এটার সাথে মিলে আসলে বুঝবেন এই উপরে কি আছে প্রোডাক্ট, নিচে কি আছে সাবস্ট্রেটগুলো। তো এটার সাথে মিলে এটা আসে অ্যাকর্ডিং টু ল অফ মাস সেকশন। এরপরে কী করবো? এরপর হচ্ছে আমরা এরপরে আরেকটু ইকুয়েশন করে এখানে হচ্ছে ওই পিএইচ আনবো দুইটাতে। তো পিএইচ থেকে আমাদের কি আসবে? তো এভাবে হচ্ছে, এভাবে আরেকটু ইকুয়েশন করলে জিনিসটা হচ্ছে এরকম আসে, পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ। এটা এভাবে করছে আর কি, এইচ প্লাস এখান থেকে আর কি এইচ প্লাস এবং বি মাইনাস এইচবি ওই পাশে নিয়ে চলে গেছে, এইচবি ওই পাশে নিয়ে চলে যায়, একটা লগ আনছে, লগ আনার পরে মানে মোটামুটি ইকুয়েশন একটু আসে, তখন কী হবে? লগ এইচ প্লাস হবে। লগ এইচ প্লাস হলে এটা আমরা কী বলতে পারি? পিএইচ বলতে পারি। আবার লগ এদিকে কী হবে? তখন এটাকে আমরা পিকে বলতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা। তো তখন কি আসছে যে পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ, উপরে থাকবে বেস আর নিচে থাকবে কি আমাদের উইক অ্যাসিডটা। তো এটাকে এভাবে লেখা যায়, পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ কনজুগেট বেস বাই উইক অ্যাসিড। ঠিক আছে, আবার এটা আরেকটাভাবে লেখা যায় যে এখানে উপরে হয় পিএইচ ইকুয়াল কী হবে? পিকে প্লাস লগ, উপরে হয় কনজুগেট বেস থাকবে, অথবা আরেকটা জিনিস থাকতে পারে, সল্ট থাকতে পারে। ঠিক আছে, কনজুগেট বেস থাকতে পারে অথবা সল্ট থাকতে পারে। নিচে কিন্তু সবসময় উইক অ্যাসিড থাকবে, উপরে কী থাকবে? কনজুগেট বেস অথবা সল্ট থাকবে। ঠিক আছে, এই দুইটাই কিন্তু হেন্ডারসন হেজেলবার্গ ইকুয়েশনের সূত্র। এগুলো কিন্তু পরীক্ষা আসে যে হেন্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন কীভাবে আসছে। তো আমাদের এখান থেকে দেখাতে হবে যে ফার্স্ট হচ্ছে উইক অ্যাসিড ভেঙে এটা হয়, এরপর হচ্ছে ল অফ মাস সেকশন অনুসারে এই জিনিসগুলো হয়। ঠিক আছে, আশা করি সহজ, মানে বুঝছেন সবাই সহজ জিনিসটা। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ হেন্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন। ইম্পর্টেন্স তেমনভাবে আসলে পড়ার মধ্যে কিছু নেই, আপনি একটু দেখে নিন যে এগুলো সহজেই বলছে, জিনিসগুলো যা বলছে। ঠিক আছে, আমি পিডিএফটা দিয়ে দিব। এরপর অ্যাসিড বেস হচ্ছে অ্যাসিড বেস সম্পর্কে আমরা জানি যে অ্যাসিড কাকে বলে, বেস কাকে বলে। ভাই এগুলো আসলে আপনারা আমার চেয়ে ভালো জানেন আশা করি, যে যখন এইচ প্লাস দিবে তখন হচ্ছে এটা কি অ্যাসিড। এবার যত তাড়াতাড়ি দিবে তত এটাকে বলবো স্ট্রং অ্যাসিড, যত একটু আস্তে আস্তে দিবে তখন এটাকে বলবো উইক অ্যাসিড। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। এরপরে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট একটু আগে যে কে বললাম, ডিগ মানে একটু আগে বললাম ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে দিয়ে প্রকাশ করছে। তো এটা কাকে বলে? ইট ইজ দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ এ সাবস্টেন্স, মানে একটা সাবস্টেন্স কত তাড়াতাড়ি ডিসোসিয়েট হইতে পারে। ঠিক আছে, এরপরে অ্যালকালি কাকে বলে? অ্যালকালি আর দ্য মেটালিক হাইড্রোক্সাইড অফ অ্যালকালাইন মেটালস। এরপরে অ্যালকালি রিজার্ভ কাকে বলে? সাম টোটাল অফ বাফার্স, নর্মাল কথাবার্তা। এরপর পিএইচ কাকে বলে? ইট ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট সংখ্যা যেটা, এগুলো তেমন জিজ্ঞেস করে না, করলে হালকা পাতলা জিজ্ঞেস করা সবাই পারে এগুলো। সবচেয়ে ইম্পর্টেন্ট সংখ্যা যেটা, এটা হচ্ছে এই তো পিএইচ স্কেল, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, আসতেছি এটাতে। ডিফারেন্ট টেম্পারেচারে আমাদের পিএইচগুলো জানতে হবে, একটু দেখে নিন 0 ডিগ্রি কত, 25 ডিগ্রি কত। ঠিক আছে, আচ্ছা পিএইচ স্কেল কাকে বলে? এটা খুবই ইম্পর্টেন্ট। পিএইচ স্কেল সম্পর্কে, পিএইচ স্কেল হচ্ছে এমন একটা, হচ্ছে প্রথম কথা হলো এটা একটা ম্যাথমেটিক্যাল স্কেল। পিএইচ স্কেল কিন্তু আমরা দেখছি সবাই। এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্কেল, কয়েকটা ওয়ার্ড মাথায় রাখতে হবে। যেটা হচ্ছে ফার্স্টে ম্যাথমেটিক্যাল স্কেল। এটা কি দেখায়? এটা হচ্ছে আমাদের এইচ প্লাস, ওএইচ মাইনাস, পিএইচ, পিওএইচ, এই জিনিসগুলো দেখায়। কখন দেখায়? যখন একটা সলিউশনের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস হবে, মানে নর্মাল আমাদের কি রুম টেম্পারেচার হবে, এবং এদের কেডাব্লিউ হবে। কেডাব্লিউ মানে কি? ডিসোসিয়েশন অফ ওয়াটার, কেডাব্লিউ প্রকাশ করে আর কি। ঠিক আছে, 10 × 10⁻40। ঠিক আছে, যদি আমরা দেখি সংজ্ঞাতে, ইট ইজ দ্য ম্যাথমেটিক্যাল স্কেল শোয়িং ইন্টার রিলেশনশিপ অ্যামং দ্য ডিফারেন্ট ভ্যালুস অফ এইচ, ওএইচ, এই জিনিসগুলো। ঠিক আছে, এখানে এইচ প্লাস ওএইচ মাইনাস হবে আর কি।
pH of aqueous solution at 25 degree Celsius. Fine. ডিসোসিয়েশন কনস্ট্যান্ট KW মানে হচ্ছে ভাই ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ ওয়াটার, ঠিক আছে, KW। আচ্ছা, এই জিনিসটা তাহলে আশা করি বুঝতে পারছি এবং খুবই ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করেই করে, মানে একটা ভাইবা নিচ্ছে এবং পিএইচ স্কেল জিজ্ঞেস করবে না, এটা কখনো হইতেই পারে না। এরপর আইসোইলেকট্রিক পিএইচ কাকে বলে? ওইটা আর কি ওই জুইটার আয়ন হিসেবে থাকতে পারে। এই জুইটার আয়ন তো দেখালাম এখানে, এদিকে জুইটার আয়ন মানে যে পরিমাণ পজিটিভ আয়ন থাকে সেই পরিমাণ নেগেটিভ আয়ন থাকে। ইজ দ্য পিএইচ অ্যাট হুইচ বায়োমলিকুলস এক্সিস্ট এ জুইটার আয়ন পজিটিং সেম অ্যামাউন্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়ন, ঠিক আছে। এরপরে আচ্ছা, তাহলে আমাদের আইসোইলেকট্রিক পিএইচ বায়োমলিকুলসে কীভাবে থাকে, এটা আরেকটা খুব মানে হিট কোশ্চেন, যেটা করে যে বললো তো আইসোইলেকট্রিক পিএইচ সমান এটা। তো একটা বায়োমলিকুল কীভাবে থাকে, প্রথম কথা এটা থাকবে ইলেকট্রিক্যালি নিউট্রাল এবং এক্সিস্টেন্স দুইটার আয়ন এভাবে থাকবে এবং নট ক্যাপেবল অফ শোয়িং ইলেকট্রোফোরিক মোবিলিটি। ইলেকট্রোফোরিক মোবিলিটি কখন দেখাবে? যখন এটার হয় ক্যাটায়নিক অ্যাবিলিটি আছে বা অ্যানায়নিক অ্যাবিলিটি আছে। যেহেতু এটা কোনোটাই না, না ক্যাটায়ন না অ্যানায়ন, দুইটার মাঝামাঝি, মানে জিরো নিউট্রাল একটা অবস্থা, তখন এটি কোনো ইলেকট্রোফোরিক মোবিলিটি দেখাবে না। মোবিলিটি মানে কি? বিভিন্ন করা আর কি। এরপর হচ্ছে লিস্ট সলিউবল ইন ওয়াটারে সলিউবল হবে না এবং রেপিডলি প্রিসিপিটেট আউট অফ সলিউশন, ঠিক আছে। এগুলো হচ্ছে মানে যখন জিজ্ঞেস করবে যে একটা আইসোইলেকট্রিক পিএইচ বায়োমলিকুলসের কেমন হইতে পারে একটা সলিউশন, তো ওগুলো এই চারটা বলতে হবে। এবার ইম্পর্টেন্স হচ্ছে দেখে নিন, ইউজ দ্য বেসিস অফ ডেভেলপ ডিফারেন্ট প্রসিডিউরস ফর সেপারেশন অ্যান্ড কোয়ান্টিফিকেশন অফ প্রোটিনস অ্যান্ড আদার বায়োমলিকুলস, ঠিক আছে। এরপরে আসা যাক বাফার, সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে এতক্ষণ যা পড়ছি এটার মধ্যে। আচ্ছা, বাফার কাকে বলে? বাফার কিন্তু আমরা জেনে এসেছি। বাফার যদি আমি নর্মাল বলতে চাই, এটা হচ্ছে একটা মিক্সচার। ফার্স্টে জানতে হবে এটা একটা মিক্সচার। এবার হচ্ছে মিক্সচার তো বুঝলাম ভাই, কিসের মিক্সচার? এটা হচ্ছে দুইটা জিনিসের মিক্সচার। একটা হচ্ছে আমাদের উইক অ্যাসিড, আর হচ্ছে এটার কনজুগেট বেসের মিক্সচার, ঠিক আছে। তাহলে এটা আমরা সংজ্ঞা কীভাবে দিব, সংজ্ঞায়ন কীভাবে করবো? বাফার ইজ এ মিক্সচার অফ উইক অ্যাসিড অ্যান্ড ইজ কনজুগেট বেস দ্যাট টেন্ডস টু, মানে কি, এই বাফারের মধ্যে যদি আমরা কিছু পরিমাণ মডারেট অ্যামাউন্ট অফ অ্যাসিড অর বেস অ্যাড করি, তখন কিন্তু বাফারের পিএইচটা চেঞ্জ হবে না, পিএইচ হচ্ছে আনচেঞ্জ থাকবে। তো এটাকে বলা হচ্ছে বাফার। বাফার ইজ এ মিক্সচার অফ উইক অ্যাসিড অ্যান্ড ইজ কনজুগেট বেস দ্যাট টেন্ডস টু প্রিভেন্ট দ্য মার্কড চেঞ্জ অফ এ পিএইচ অফ এ সলিউশন হোয়েন মডারেট অ্যামাউন্ট অফ অ্যাসিড অর বেস। মানে মোদ্দা কথা হইলে এটা, যখন আমরা কোনো একটা বাফারে অ্যাসিড অর বেস অ্যাড করব, যদি তার পিএইচ চেঞ্জ না হয়, তখনই ওইটার আমরা বাফার বলতেছি, ঠিক আছে। এরপরে এটাতে কী আছে? কনজুগেট বেস, আর হচ্ছে আমাদের এটা কীভাবে করা যায়? কনজুগেট বেস টু উইক অ্যাসিড অথবা সল্ট টু উইক অ্যাসিড, ঠিক আছে। এভাবে মানে এটাকে সিম্বলাইজ করা যায়। এরপরে মানে আমাদের বডির মধ্যে কী কী বাফার আছে? তো বাফার ফার্স্ট হচ্ছে আমাদের বডিতে 5টা বাফার আছে মেইনলি। ব্লাড বাফার আছে, ব্লাডে আছে কিছু বাফার। এরপর হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে কিছু বাফার আছে। এরপর হচ্ছে আইসিএফ বাফার আছে। এরপর আমাদের কিডনিতে অ্যাক্ট করে এরকম কিছু বাফার আছে, কিডনি অ্যাক্টিং বাফার আছে, ঠিক আছে। এরপর হচ্ছে লাংসে কাজ করে কিছু বাফার আছে, ঠিক আছে। তো মোটামুটি এটা কিছু ব্লাডে কাজ করে, কিছু হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে কাজ করে, কিছু হচ্ছে আইসিএফে, কিছু হচ্ছে কিডনি অ্যাকশানে, একটা হচ্ছে কিছু হচ্ছে লাংয়ে কাজ করে। তো এইটার ভিত্তিতে বাফার হচ্ছে মোটামুটি 5 ধরনের বলা যায়। একটা হচ্ছে ফার্স্ট, একদম সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাইকার্বনেট বাফার, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমি লিখতেছি তো আবার দেখাই দিব। বাইকার্বনেট বাফার, এরপর হচ্ছে আমাদের ফসফেট বাফার, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের প্রোটিন বাফার, এরপর হচ্ছে আমাদের হিমোগ্লোবিন বাফার, এবং লাস্টে হচ্ছে হিমোগ্লোবিনের সাথে আরেকটা আছে অক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে। দুইটা কিন্তু অলমোস্ট সেম ক্যাটাগরিতে, একটা বললে চলে। আরেকটা হচ্ছে লাস্টে অ্যামোনিয়া বাফার, ঠিক আছে। এই 5টা বাফার মোটামুটি আমাদের মনে রাখতে হবে: বাইকার্বনেট, ফসফেট, প্রোটিন, হিমোগ্লোবিন আর হচ্ছে অ্যামোনিয়া বাফার। এবার আমরা বিস্তারিত প্রত্যেকের সম্পর্কে দেখব। ব্লাডে বাফার সিস্টেম কী কী আছে? ব্লাডের মধ্যে ব্লাড বাফার সিস্টেমের মধ্যে দুইটা ভাগ করা যায় আর কি। প্রথম হলো প্লাজমা আর হচ্ছে আরবিসিতে। প্লাজমাতে কী কী থাকে? প্লাজমাতে মেজরিটি হচ্ছে বাইকার্বনেট। আর এই বাইকার্বনেট বাফারের ইম্পর্টেন্স হচ্ছে ওই আমরা লিখতাম না ওই আমাদের যে এই জিনিসটার গুরুত্ব অপরিসীম, বলা হলো সালোক সংশ্লেষণের গুরুত্ব লিখো। আমরা কি বলতাম যে স্যার সালোক সংশ্লেষণের গুরুত্ব তো অপরিসীম, মানে এতটাই অপরিসীম যে খাতায় লিখে বুঝতে পারবো না। তো সেম এখানের মধ্যে বাইকার্বনেটের গুরুত্ব এতটাই অপরিসীম যে খাতায় লিখে বুঝাইতে পারলেও আমাদের খাতায় লিখতেই হবে, ঠিক আছে। অনেকগুলো স্টার দিয়ে দিছি আমি।
এরপরে প্লাজমাতে কী কী থাকে? বাইকার্বনেট থাকে, ফসফেট থাকে, প্রোটিন থাকে। আরবিসিতে কী কী থাকে? বাইকার্বনেট, হিমোগ্লোবিন অথবা অক্সিহিমোগ্লোবিন, ফসফেট আর হচ্ছে প্রোটিন। এগুলো মুখস্থ করতে হবে কোনটাতে কী থাকে। এরপর হচ্ছে আমরা যদি ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে দেখি তাহলে কী কী থাকতেছে? বাইকার্বনেট হচ্ছে ফসফেট, আইসিএফে প্রোটিন, বাইকার্বনেট, ফসফেট এগুলো থাকতেছে। এরপরে যদি আমরা দেখি কিডনিতে কী কী থাকে? অ্যামোনিয়া, ফসফেট আর হচ্ছে বাইকার্বনেট। আর লাংসে কী কী থাকে? হিমোগ্লোবিন আর হচ্ছে বাইকার্বনেট। আচ্ছা, এগুলো সুন্দরভাবে যদি আমরা একটা ইয়ার মধ্যে দেখাই, মেইনলি পাওয়ার হচ্ছে 5টা: বাইকার্বনেট, ফসফেট, প্রোটিন, হিমোগ্লোবিন আর হচ্ছে অ্যামোনিয়া। এবার এটার মধ্যে আমাদের জানতে হবে কী কী থাকে, উইক অ্যাসিড এবং কনজুগেট বেস এবং কোথায় অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। যদি আমরা দেখি বাইকার্বনেট বাফারের মধ্যে, বাইকার্বনেট বাফারটার মধ্যে কী থাকবে? আমরা ফার্স্টে বলছি একটা কনজুগেট বেস থাকবে আর একটা হচ্ছে উইক অ্যাসিড থাকবে। মানে কনজুগেট বেস এবং উইক অ্যাসিডের রেশিওটাই হবে মানে উইক অ্যাসিড, ঠিক আছে? উপরে থাকবে কনজুগেট বেস আর হচ্ছে নিচে থাকবে উইক অ্যাসিড, ঠিক আছে? তো বাইকার্বনেট যেহেতু আমরা বুঝতেছি, বাইকার্বনেটের মধ্যে কী থাকবে? অবশ্যই হাইড্রোজেন, বাইকার্বনেট ওই কার্বনিক অ্যাসিডটা থাকবে, ঠিক আছে? H2CO3 বা H2CO3 থাকবে নিচে আমাদের উইক অ্যাসিড হিসেবে, আর উপরে কী থাকবে? বাইকার্বনেট আয়নটা বা কার্বনিক অ্যাসিড। উপরে থাকবে আমাদের কী তাহলে? বাইকার্বনেট আয়নটা, আর নিচে থাকবে হচ্ছে কার্বনিক অ্যাসিডটা, ঠিক আছে? এর বাইকার্বনেটটা আমি একটু আগে বলছি কোথায় সবচেয়ে বেশি কাজ করবে? ইসিএফে সবচেয়ে বেশি কাজ করবে। এটা পিক, এটা মুখস্থ রাখতে হবে 6.1। এবার ফসফেটের ক্ষেত্রে কী হবে? নিচে থাকবে আমাদের অ্যাসিড ফসফেটেস, মানে কি H2PO4 মাইনাস, নিচে থাকবে অ্যাসিড ফসফেটেস, এর উপরে থাকবে আমাদের কনজুগেট বেস হিসেবে থাকবে যেহেতু এটা অ্যাসিড ফসফেটেস, আর উপরে থাকবে কি বেসিক ফসফেটেস, ঠিক আছে? এবার প্রোটিনের ক্ষেত্রে নিচে থাকবে অ্যাসিড প্রোটিন, উপরে থাকবে বেসিক প্রোটিন, ঠিক আছে? মানে অ্যাসিড প্রোটিনটা হচ্ছে HPR, যখন H চলে যাবে তখন হচ্ছে বেসিক প্রোটিন হয়ে যাবে PR মাইনাস, ঠিক আছে? এরপর হিমোগ্লোবিনের ক্ষেত্রে নিচে থাকবে অ্যাসিড হিমোগ্লোবিন HHB, আর হচ্ছে উপরে থাকবে বেসিক হিমোগ্লোবিন Hg মাইনাস। যদি আমরা অক্সি হিমোগ্লোবিনের ক্ষেত্রে বলছি কী থাকবে? যে HHbO2, আর উপরে থাকবে হচ্ছে আমাদের HbO2 মাইনাস, ঠিক আছে? অ্যামোনিয়ার ক্ষেত্রে সোজা যে থাকবে অ্যামোনিয়াম, উপরে থাকবে অ্যামোনিয়া, ঠিক আছে? আচ্ছা, উইক অ্যাসিডের কনজুগেটিভ আশা করি বুঝা গেছে। এবার এটা কোথায় কোথায় কাজ করে? বাইকার্বনেট কাজ করে মোস্টলি ইসিএফে, ফসফেট কাজ করে মোস্টলি আইসিএফে, প্রোটিনও সেম ইসিএফে। তাইলে ইসিএফে সবচেয়ে প্রমিনেন্ট একটা বাফার বলা যায় আমাদের বাইকার্বনেট বাফারকে, ঠিক আছে? এবার হিমোগ্লোবিন কোথায়? হিমোগ্লোবিন যেহেতু আরবিসিতে, আর অ্যামোনিয়া হচ্ছে ইউরিনে কাজ করে। এখানে পিকেগুলো মুখস্থ রাখতে হবে। সবচেয়ে বেশি পিকে কোনটার? অ্যামোনিয়ার। এরপরে আলাদা করে কোন কম্পার্টমেন্টে কোনটা থাকে ইন অর্ডার অফ ইম্পর্টেন্স। এবার জিজ্ঞেস করতে পারে যে ভাইয়া তুমি তো বলছো যে হিমোগ্লোবিন ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন, ফসফেট, বাইকার্বনেট এই 3টা থাকে, সবচেয়ে বেশি প্রমিনেন্ট কোনটা হবে ব্লাডের মধ্যে? হিমোগ্লোবিনটা হবে। তো এখানে মানে ইন অর্ডার অফ ইম্পর্টেন্স লেখা আছে যে সবচেয়ে বেশি মানে এটা সিরিয়াল বাই মুখস্থ করতে পারলে ভালো, ঠিক আছে? তো এভাবে পারলে মুখস্থ করিয়েন, ভালো হবে। নর্মালি তো এখানে লিখে দিছি যে এটা এটা থাকে, কিন্তু এখানে আরেকটু স্পেসিফিক্যালি বলে দিচ্ছি যে কোনটার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে আমরা দেখব সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখানে, মেকানিজম অফ বাফার অ্যাকশন। একটা বাফার কীভাবে কাজ করে একদম যদি সিম্পলি বলি, বাফারের কাজটা কি? যে আমরা একটা স্ট্রং অ্যাসিড বা হচ্ছে আমরা একটা স্ট্রং বেস অ্যাড করবো, স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস, ঠিক আছে? স্ট্রং অ্যাসিড ও স্ট্রং বেস যেটাই অ্যাড করি, ওইটা হচ্ছে যদি আমরা ধরলাম আমরা একটা স্ট্রং অ্যাসিড অ্যাড করি, ধরলাম HCl অ্যাড করি, আমরা বাইকার্বনেট বাফারের ক্ষেত্রে হিসেব করলে ফার্স্ট হচ্ছে আমরা বাইকার্বনেট বাফার হিসেবে, আচ্ছা ফার্স্টে ধরি আমরা বাফার হিসেবে একটা মেকানিজম দেখানোর জন্য আমরা ধরি হচ্ছে বাইকার্বনেট বাফার, ঠিক আছে? বাইকার্বনেট বাফারের ক্ষেত্রে যদি চিন্তা করি এখানে কী কী থাকবে? এখানে হচ্ছে আমাদের একটা পোর্শন থাকবে আমাদের HCO3 মাইনাস, আর একটা থাকবে কি H2CO3। এবারে কোনটা কখন কাজ করবে? এটা হচ্ছে যেহেতু বেস, এটা কাজ করবে যখন হচ্ছে আমাদের একটা অ্যাসিড আসবে, ধরলাম HCl আসলো তখন। আর এটা যেহেতু একটা অ্যাসিড, তখন এটা কখন কাজ করবে? একটা বেস আসলে, ধরলাম একটা বেস NaOH, কমন বেসগুলো ধরলাম। এবার HCl আসলে কী হবে? HCl আসলে এখানে হবে হচ্ছে যে কি এই বাইকার্বনেটটা এই HClটাকে কী করবে? আমাদের একটু কমাই দেওয়ার চেষ্টা করবে। কমাই দিয়ে কী উৎপন্ন করবে? NaCl এবং H2CH3 উৎপন্ন করবে, ঠিক আছে? এখানে NaCl বলতেছি কারণ এখানে নর্মালি বললাম না, হয় উপরে থাকতে পারে কনজুগেট বেস, আচ্ছা আমি দেখাই দিই। আচ্ছা, উপরে থাকতে পারে আমাদের কি কনজুগেট বেস বাই উইক অ্যাসিড, অথবা থাকতে পারে সল্ট বাই উইক অ্যাসিড, ঠিক আছে? তো ওই হিসেবে আমরা এখানে HCO3 মাইনাস না নিয়ে NaHCO3 নিছি, ঠিক আছে? তো এই NaHCO3 নিলাম, NaHCO3। আচ্ছা, কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি? কনভার্সন অফ স্ট্রং অ্যাসিডটাকে উইক অ্যাসিড বানাই দেয়, এবং হচ্ছে স্ট্রং বেসটাকে হচ্ছে নিউট্রাল সল্ট বা উইক বেসে বানাই দেয়, ঠিক আছে? এবার ফার্স্ট হচ্ছে যখন একটা HCl অ্যাড করবো আমরা, কী হবে? NaHCO3 কনভার্টস ইন্টু H2CO3, এই নর্মাল রিয়াকশানগুলো। এবার যখন NaOH অ্যাড করবে তখন কী হবে? H2CO3 হচ্ছে NaHCO3 তে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার
ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি অফ বাফার, এই জিনিসটা কোশ্চেন আসে, একটু সংজ্ঞাদায়ক কোশ্চেন, একটু পড়ে নিয়েন যে কখন হবে। আচ্ছা, আর এটা হচ্ছে হাফ নিউট্রালাইজেশনে, এটা হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, হাফ নিউট্রালাইজেশন ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি দেখা দিবে, একটু পড়ে নিয়েন, তেমন ইম্পর্টেন্ট না। এরপর বাফারিং অ্যাক্টিভিটি কাকে বলে? ইট ইজ দ্য এক্সটেন্ট টু হুইচ বাফার সিস্টেম ক্যান বাফার এসিড অর নেগলিজিবল চেঞ্জ ইন পিএস। মানে হচ্ছে এটা এমন একটা লিমিট, যে এই লিমিটের মধ্যে বাফার সিস্টেমটা বাফার এসিড ওর বেসকে নেগলিজিবল, মানে খুব বেশি একদম নেগলিজিবল চেঞ্জ করবে পিএইচে, ঠিক আছে, চেঞ্জ করবে একদম কিন্তু হালকা। এটাকে বলা হচ্ছে বাফারিং অ্যাক্টিভিটি। এটা কিসের উপর ডিপেন্ড করে জিনিসটা আসে? পিকের উপর ডিপেন্ড করে, এরপর হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন অফ বাফার কম্পাউন্ডসের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে বাফার বেস অথবা বাফার অ্যাসিড রেশিওর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, বাফারিং অ্যাক্টিভিটিটা। এরপরে বাইকার্বন বাফার সম্পর্কে একটি বিস্তারিত জানতে হবে, কারণ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ইট ইজ এ প্রিন্সিপাল এক্সেলুলার বাফার, পিকে হচ্ছে 6.1, ঠিক আছে। এটা হচ্ছে কী থাকে? এখানে হচ্ছে কার্বনিক অ্যাসিড থাকবে এবং এটার কনজুগেট বেস এবং বাইকার্বন আয়নটা থাকবে, ঠিক আছে। এরপরে অ্যাট নর্মাল বডি পিএইচ প্লাজমা বাইকার্বন কনসেন্ট্রেশন ইজ, এটা হচ্ছে এত, যে 24 মিলিমোল পার লিটার। কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে এখানে 1.2। এবার এটা রেশিওগুলো কত আসে? বাইকার্বনেট বাইকার্বনিক অ্যাসিড, এটা রেশিওগুলো আসে 20:1। অ্যান্ড দ্য টোটাল বাফার কনসেন্ট্রেশন একেবারে 25 মিলিমোল। মানে কি হচ্ছে, এখানে 24 মিলিমোল, আর হচ্ছে এখানে 1.2 মিলিমোল, তো বলা যায় ইকুইভ্যালেন্ট অফ 25 মিলিমোল, ঠিক আছে। আচ্ছা, বাইকার্বন বাফার, এটার হচ্ছে অ্যাকশন আসতে পারে, কীভাবে কাজ করে। অ্যাকশন তো একটু আগে দেখাইলাম, এই অ্যাকশনটা আমাদের লিখতে হবে খাতায়। এরপর হচ্ছে আমাদের এটার অ্যাডভান্টেজ আসে এবং ডিসঅ্যাডভান্টেজ আসে, মানে কী কী অ্যাডভান্টেজ পাওয়া যায় এটা দিয়ে এবং ডিসঅ্যাডভান্টেজ, এই তো এগুলো হচ্ছে আসলে পারা যাবে, একবার পড়লে আপনারা দেখবেন পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলে দিই, এটা হচ্ছে ওপেন এন্ড বাফার সিস্টেম। এবার ওপেন এন্ড মানে কি? ওপেন এন্ড কথাটা শুনবেন। ওপেন এন্ড মানে হচ্ছে, বুঝতেছি আমরা, ওপেন এন্ড মানে হচ্ছে মুখটা খোলা, মানে যেই আমরা বের হওয়ার জায়গা আছে বা এন্ড পয়েন্ট যেটা আছে এটা হচ্ছে খোলা। তো এটা এভাবে মনে রাখা যায় যে ওপেন এন্ড তখনই হবে যখন কোনো একটা বাফার একই সাথে আমাদের রেসপাইরেটরি এবং রেনাল অর্গান দিয়ে কাজ করতে পারবে। মানে কি, আমাদের নিঃশ্বাসের সাথে এক্সক্রিট হতে পারবে, মানে আমাদের রেসপিরেশনের সাথে এক্সক্রিট হতে পারবে এবং আমাদের ইউরিনের সাথে এক্সক্রিট হতে পারবে, তখনই বলবো আমরা ওপেন এন্ড। মানে আমাদের নিঃশ্বাসের সাথে চলে যেতে পারতেছে এবং আমাদের ইউরিনের সাথে চলে যেতে পারতেছে, তখন আমরা বলবো কি, এটা হচ্ছে একটা ওপেন এন্ড সিস্টেম বাফার, ঠিক আছে। বাইকার্বনের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। বাইকার্বনেটটা হচ্ছে H2CO3, কার্বনিক অ্যাসিড যেটা আছে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ফর্ম করে। এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের ওই নিঃশ্বাসের সাথে চলে যায়, ঠিক আছে, প্রশ্বাসের সাথে চলে যায়, বা রেসপিরেশনের ক্ষেত্রে এক্সপিরেশনের সময় চলে যায়, ঠিক আছে। আর হচ্ছে আমাদের এই বাইকার্বনিক অ্যাসিডটা আবার H+ এবং HCO3- ভাঙে। তো HCO3- এই জিনিসটা আবার ইউরিনের সাথে চলে যেতে পারে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় ওপেন এন্ড বাফার সিস্টেম। এরপরে এইটা হচ্ছে আমাদের ইসিএফে কাজ করে, আইসিএফে কাজ করে, এবং আচ্ছা, এগুলো নর্মাল কথাবার্তা, এগুলো পারবেন আশা করি। ডিসঅ্যাডভান্টেজ বলা আছে, এরপরে অ্যামোনিয়া বাফারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলা আছে, এটা কোথায় কোথায় কাজ করে, কোথায় প্রিন্সিপাল এবং কোথায় এটার কাজ নেই, ঠিক আছে। সেম ফসফেটের ক্ষেত্রেও আমরা দেখব এই জিনিসগুলা। এরপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, হিমোগ্লোবিন, এগুলো হচ্ছে আসলে দেখানোর মতো কিছু না, আপনারা পারবেন। ওপেন এন্ড ক্লোজ এন্ড জিনিসটা বুঝাই দিলাম। ওপেন এন্ড তো বললাম যে আমাদের কি, আমাদের রেসপিরেটরি মানে নিঃশ্বাস প্রশ্বাসের সাথেও চলে যেতে পারবে, আবার ইউরিন দিয়েও এক্সক্রিট হতে পারবে। কিন্তু ক্লোজ এন্ডটা হচ্ছে যে কোনো একটা উপায়ে যেতে পারবে, ঠিক আছে, মেইনলি ইউরিনারি রুটে যায় আর কি। এই তো ক্লোজড এন্ড বাফার সিস্টেম, ঠিক আছে। তো এগুলো একটু দেখে রাখেন। ইম্পর্টেন্সগুলো বইতে তেমন অগোছালোভাবে লেখা আছে, আমি চেষ্টা করছি মানে খুব একটা জায়গায় এনে দেওয়ার জন্য এই জিনিসগুলো, সবগুলো ইম্পর্টেন্স, ঠিক আছে। এরপরে এখানে আরেকটা টপিক আসে, যে যেহেতু পিএইচের জিনিসটা আসছে, তাহলে এখানে আরেকটা টপিক আসে অ্যাসিডোসিস অ্যালকালোসিসের জিনিসটা, যে অ্যাসিডোসিস অ্যালকালোসিস কীভাবে হতে পারে। যখন হচ্ছে আমাদের পিএইচের চেঞ্জটা হয় তখনই তো হচ্ছে অ্যাসিডোসিস অ্যালকালোসিসটা দেখা দেয়। এবার নর্মাল আমরা এটা হচ্ছে জেনে আসছি হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন থেকে। এরপরে ওইটা থেকে আমরা হচ্ছে পিএইচটা বের করতে পারি। পিএইচটা বের করে যে পিকের মান নর্মালি যদি আমরা ইয়ার ক্ষেত্রে হিসেব করি, বাইকার্বন বাফার ক্ষেত্রে হিসেব করি 6.1 আমরা পড়ে আসছি, এবং লগ এই কার্বনিক অ্যাসিডটাকে হচ্ছে আমরা 0.03 পিসিও টু দিয়ে, মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার পার্শিয়াল প্রেশার যখন 0.03 হয়, আর হচ্ছে বাইকার্বনেটের ওই কনসেন্ট্রেশনটা সেম হয়, ঠিক আছে। তো এই জিনিসটা এভাবে লিখতে পারে। আলটিমেটলি এই জিনিসটা হচ্ছে পিএইচ ইকুয়াল, উপরে বাইকার্বনেট থাকে, নিচে হচ্ছে পিসিও2 থাকে। তো এখান থেকে আমাদের আসলে অ্যাসিডোসিস অ্যালকালোসিসগুলো পার্থক্য করা যায়। এবার কার্বন ডাইঅক্সাইড, এটা অবশ্যই আমাদের কি রেসপিরেটরি রুট দিয়ে যাবে না, কার্বন ডাইঅক্সাইড যেহেতু তখন রেসপিরেটরি রুট দিয়ে যায়। আর বাইকার্বনেট ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কি ধরে নিলাম না, এটা হচ্ছে ইউরিনারি রুট দিয়ে যায়, ঠিক আছে। তো যখন হচ্ছে বাইকার্বনেটের চেঞ্জের জন্য পিএইচ চেঞ্জ হবে, আবার বলতেছি, বাইকার্বনেটের চেঞ্জের জন্য পিএইচ চেঞ্জ হলে তখন এটাকে আমরা বলবো রেসপাইরেটরি অ্যাসিডোসিস
অর অ্যালকালোসিস। যখন হচ্ছে উল্টা বলছি, মেটাবলিক, যেহেতু বাইকার্বনেটটা এটা কি বলবো আমরা, মেটাবলিক অ্যাসিডোসিস। কিন্তু যখন PCO2 ইউজ হবে তখন আমরা বলবো রেসপাইরেটরি অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস। ঠিক আছে, এই জিনিসটাই বলা আছে। তাইলে যদি আমি বলি মেটাবলিক অ্যাসিডোসিস, ধরলাম সেটুস, আমি বললাম মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে কোনো একটা পার্সনের, ঠিক আছে, মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে ওর। এখন ওর ক্ষেত্রে কী দেখা দিবে, ফার্স্ট হচ্ছে যেহেতু অ্যাসিডোসিস বললাম, তাহলে পিএইচটা কি অবশ্যই কমবে না বাড়বে, কমবে, পিএইচটা হচ্ছে কমবে। এবার আমরা এইদিকে তাকাই, পিএইচ যখন কমতেছে, পিএইচ কমা মানে কি, এটাও যেহেতু মেটাবলিক, তাইলে আমাদের বাইকার্বনেটটা কী হবে, পিএইচ কেন কমতেছে অ্যাকচুয়ালি, পিএইচ কি কমে বাইকার্বনেট কমার কারণে না, পিএইচ কমবে হচ্ছে বাইকার্বনেট যখন বেড়ে যায়, বাইকার্বনেট যখন উল্টা বলছি রে, একটু কনফিউজড হয়ে গেছি আমি নিজেও। যখন হচ্ছে ফার্স্ট হচ্ছে কথা হইলো এখানে হচ্ছে মেটাবলিক মানে হচ্ছে PCO2 এর কোনো চেঞ্জ হবে না, PCO2 হচ্ছে আনচেঞ্জড। যেহেতু অ্যাসিডোসিস, পিএইচটা হচ্ছে আমাদের কমবে, ঠিক আছে, একটু বোঝা গেল। এর বাইকার্বনেটে কী হবে, তাহলে বাইকার্বনেট তো অবশ্যই কমতেছে, বাইকার্বনেটের পরিমাণ কমলে তার মানে তো বাইকার্বনেটের পরিমাণ যেহেতু কমতেছে তার H+ বেড়ে যাচ্ছে, তখনই তো আমাদের অ্যাসিডোসিসটা হচ্ছে, বুঝে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা উদাহরণ দিয়ে আমি দেখাই দিই, একটু মেসড আপ করে ফেলছি একটু এদিকে। আচ্ছা, ধরলাম আমরা বললাম মেটাবলিক অ্যালকালোসিস, কী বললাম, মেটাবলিক অ্যালকালোসিস, এতে কী হবে, যেহেতু মেটাবলিক এখানে PCO2 কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। পিএইচ অ্যালকালোসিস যেহেতু বলছি, পিএইচ তখন কী হবে, বৃদ্ধি পাবে অ্যালকালোসিস যেহেতু। এবং বাইকার্বনেটটা কী হবে, বাইকার্বনেটটাও বাড়বে, কারণ বাইকার্বনেট বাড়লেই তো আমাদের H+ কমে যাবে, তখনই তো আমাদের অ্যালকালোসিসটা হচ্ছে, বুঝে গেছে। এবার সেম গোস ফর মেটাবলিকের জায়গায় যদি আমি রেসপাইরেটরি বলি, তখন কী হবে, যখনই আমাদের রেসপাইরেটরি টার্মটা চলে আসবে তখন হচ্ছে আমাদের এই PCO2 আর আনচেঞ্জ থাকবে না, তখন হচ্ছে আমাদের আরেকটা জিনিস দেখা দিবে, যখন আমরা মেটাবলিক বলবো তখন PCO2-তে কোনো চেঞ্জ নেই, কিন্তু যখন আমরা রেসপাইরেটরি বলবো তখন বাইকার্বনেটে কোনো চেঞ্জ নেই। মানে রেসপাইরেটরি বললে আমাদের বাইকার্বনেটটা আনচেঞ্জড, আর যদি আমরা মেটাবলিক বলি তখন হচ্ছে আমাদের PCO2টা আনচেঞ্জড। তাহলে রেসপিরেটরি বলছি, তাহলে আনচেঞ্জড কোনটা থাকবে, বাইকার্বনেট। আর পিএইচের ক্ষেত্রে কী হবে, যেহেতু অ্যালকালোসিস, পিএইচটা কী হচ্ছে, বাড়তেছে, ঠিক আছে, এবং PCO2 কী হবে, PCO2 বাড়বে। PCO2 হচ্ছে অ্যাসিড না, এটা একটা কার্বন ডাইঅক্সাইড অ্যাসিড, মানে H2CO3 হিসেবে অ্যাসিড দিয়ে বের হয় না, তখন কী হবে, PCO2 হচ্ছে কমবে, ঠিক আছে। আর যদি অ্যাসিডোসিস বলি তাহলে কি উল্টা হবে, মানে এটা কমবে আর হচ্ছে এই জিনিসটা বাড়বে। আশা করি বুঝতে পারছি, এই জিনিসটা এদিকে এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই তো মেটাবলিক অ্যাসিডোসিস হলে কী হবে, অ্যালকোহলিক হলে কী হবে, রেসপিরেটরি আর হচ্ছে এই জিনিসটা পিএইচ যখন কমতেছে তখন বাইকার্বনেটও কমতেছে। আর লাস্টে রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে কী হচ্ছে, যখন হচ্ছে পিএইচ কমতেছে তখন হচ্ছে PCO2 বাড়তেছে। আচ্ছা, এখানে হচ্ছে কিন্তু দেখেছে জিনিসগুলো বাড়তেছে, জিনিসগুলো হচ্ছে এটা আর একটু বিস্তারিত আপনারা ইয়াতে পড়বেন, আপাতত কিছু জানার দরকার নেই এখান থেকে, শুধু জানবেন যখন হচ্ছে এই জিনিসগুলো হয়, রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকোহলিক হয়, কোনো একটা মেটাবলিক বললেই আমরা শুধুমাত্র এটা নিয়ে কাজ করব, আর রেসপিরেটরি বললে এটা নিয়ে কাজ করব। রেসপিরেটরি যদি বলে তাহলে বাইকার্বনেটটা আনচেঞ্জড, আর যদি মেটাবলিক বলে তখন হচ্ছে এটা আনচেঞ্জড, PCO2 আনচেঞ্জড, ঠিক আছে, এটুকু জানতে পারলে হবে। এরপর বাইকগুলো জানা লাগবে না, বাইকগুলো হচ্ছে আপনারা পরে আস্তে ধীরে পড়বেন, এটা হচ্ছে নর্মালি 4th কার্ডের পড়া, ঠিক আছে। 4th কার্ডের পড়া এই জিনিসটা যেটা ফিগার দেওয়া আছে, এটা হচ্ছে DCM হচ্ছে এসি আপনাদের কোন ইয়ে থেকে, অ্যাসিড বেস ডিসঅর্ডার নামে একটা চ্যাপ্টার আছে আপনাদের, চ্যাপ্টার 18 ABCতে, ওই চ্যাপ্টার থেকে দিছি। আচ্ছা, আশা করি এই জিনিসগুলো আমি বুঝাইতে পারছি। তো বায়োকেমিস্ট্রি হচ্ছে একটু ফার্স্টের দিকে হচ্ছে একটু পেইন লাগে, কারণ অনেক বেশি মুখস্থ করতে হয়, আজকে অনেক ডেফিনিশন পড়াইলাম, হ্যাঁ, ডেফিনিশনগুলো আসলে আমি মুখস্থ করাই দিব এই চিন্তা নিয়ে আসলে তো কেউ থাকি না, কারণ ভাই আমি কটুকু মুখস্থ করতে আপনাদেরকে জাস্ট বলিতে পারবে জিনিসটা এরকম এরকম, বাকি মুখস্থ করার বিষয়টা আপনারই। এই জন্য ফার্স্টের দিকে বায়োকেমিস্ট্রি পড়তে একটু কষ্ট হয়, আমার খুবই পেইন লাগতো ফার্স্টে বায়োকেমিস্ট্রি পড়তে। তো আশা করি আপনারা একটু হইলেও বুঝছেন যে কীভাবে পড়তে হবে। আর ফার্স্টের চ্যাপ্টারটা তো অনেক বড়, এই জন্য হচ্ছে একটু বেশি সমস্যা হয় আসলে, যে ভাই কী পড়বো, কী বাদ দিব। তো আমি এমনভাবে আমার এই নোটটা বানাইছি যেটা আপনি একদম আপনার আইটেম তো পার করতে পারবেন, আইটেম বলেন, কার্ড বলেন, টার্ম বলেন, প্রফে ইউজ করতে পারবেন এই কন্টেন্টগুলো, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্টের মধ্যে যদি আমি ইম্পর্টেন্স দেই, তাহলে আপনার এখানে নর্মাল সলিউশন কী হবে, 0.9% হচ্ছে, এটা হচ্ছে আপনার
মানে প্লাস মাউস মোডালিটি সমান এই জিনিসটা জানতে হবে আপনাকে। এরপর হচ্ছে আপনার এখানে হচ্ছে এই তো এই জিনিসগুলো কী হবে, কখন সেরেব্রাল হাইড্রেশন হয়, ওভার হাইড্রেশন হয়, ডিহাইড্রেশন হয়, ঠিক আছে? এই জিনিসগুলো জানতে হবে। এরপর হচ্ছে এখানে হচ্ছে হেন্ডারসন-হাসেলবাগ ইকুয়েশনের ক্ষেত্রে এই আমাদের কীভাবে আসছে এই জিনিসটা এটা জানতে হবে, এটার ইম্পর্টেন্সটা জানতে হবে। এরপর হচ্ছে এদিকে হচ্ছে পিএইচ স্কেলটা সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে, আইসোইলেক্ট্রিক পিএইচ সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে। বাফার তো ভাই মোস্ট ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করবেই করবে। এবার বাইকার্বনেট বাফার কেন ওপেন এন্ড সিস্টেম, এই জিনিসটা একটু আগে বলছি আমি যে এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি রুটে বের হইতে পারে, আবার ইউরিনারি রুটেও বের হইতে পারে। এই জন্য বাইকার্বনেট বাফার, এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, বাকিগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো একটু পড়ে দেখতে পারেন। লাস্ট হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে খুব ভালোভাবে পারলে তখন জিজ্ঞেস করে যে সিরিয়াস অ্যালকালয়েডের কনসেপ্টটা, ঠিক আছে? নর্মালি এটা আপনাদের পরের পড়া, এখনের পড়া না। আচ্ছা, তো ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো, এই ভিডিওটা ইউটিউবেও যাবে এবং ফেসবুক পেজে তো আছেই। আচ্ছা, আপনাদের জন্য একটা আমরা টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম না সরি, আমাদের একটা ডিসকর্ডে একটা সার্ভার খুলছে, ঠিক আছে? ডিসকর্ড সার্ভার। তো আপনারা চাইলে জয়েন করতে পারেন। এখানে হচ্ছে আপনাদের যারা নতুন আসতেছে, যারা মানে আমাদের জুনিয়ররা, তাদের জন্য বিভিন্ন লাইভ সেশনের মানে আয়োজন করব এবং আপনাদের যেকোনো ডাউট নিয়ে আমরা সবসময় থাকবো আরকি। আপনাদের সিনিয়র ভাইয়ারা, আমি আছি, আরও অন্যান্য ভাইয়ারা আছে। মানে আমরা যারা সিনিয়র আছি তারা চেষ্টা করব সবসময় আপনাদের একটা গাইডেন্সের মধ্যে রাখার। বা ধরলাম একটা আইটেম পড়ার আগে বায়োকেমিস্ট্রি একটা আইটেম বা যেকোনো সাবজেক্টের একটা আইটেম পড়ার আগে আপনার কনফিউশন হচ্ছে ভাই কী পড়বো এখান থেকে, অনেক বড় আইটেম। এখান থেকে স্পেসিফিক্যালি কী পড়া যাবে, কী জিজ্ঞেস করে বা কী আসে? তো একটা নক দিয়ে না আমাদেরকে ডিসকর্ডে। তো আমরা চেষ্টা করব যে এই আইটেমে এই জিনিসটা লাগে বা এই আইটেমে এভাবে পড়তে হয়। তো এটা একটু জানিয়ে দেওয়ার আরকি। তো আপনাদেরও সুবিধা আর আমাদেরও আ আপনাদের সাথে ওই কানেকশনটা বাড়তেছে বা যেই সুবিধাগুলো আমরা পাই না ভাই, আমাদের এই জিনিসটা অনেক সমস্যা হইতো যে একটা আইটেম ধরলাম বায়োকেমিস্ট্রি আইটেম 2 পড়বো। কিভাবে পড়বো? ভাই সবাই বলছে এবিসি থেকে পড়ো, এবিসি থেকে পড়ো। এবিসি থেকে ভাই স্পেসিফিক কোনটা পড়বো ভাই, কিভাবে পড়া যায় এত বড় 40-50 পেজের একটা চ্যাপ্টার, হ্যাঁ? বা 20 পেজের একটা চ্যাপ্টার, এত বড় এতগুলো কি মুখস্থ করা যায় একসাথে? কখনো তো করা যায়নি। কিভাবে করবো এই জিনিসটাও কেউ বলে দেয়নি। তো আপনাদের এই অসুবিধাটা যাতে না হয় এইজন্য ডিসকর্ড সার্ভারটা খোলা। আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা জয়েন হয়ে নিন সবাই। ঠিক আছে? আর ক্লাসটা কেমন লাগলো জানাইন। আসসালামু আলাইকুম।